শুরুতে আপনারা করবেন কি, যেই কান্ট্রির কাজ করবেন ওই কান্ট্রির লোকেশন ওয়াইজ হচ্ছে আপনারা গুগলে যাবেন। এটা না দিলেও আপনার হচ্ছে এক্স্যাক্টলি রেজাল্টটা আসবে না। গুগল ইউকে যদি দেই, অবস্থা ওয়াইফাই না, আজকে হচ্ছে আমাদের আইটির ওনার বাসা ধানমন্ডি, বলছে প্রবলেম হলে সাথে সাথে ওনাকে জানাবো। শুধু কিওয়ার্ড নিয়ে কম্পিটিটর তো অনেক বেরোবে। অল ইন টাইটেল মানে আপনার এক্সাক্ট এই টাইটেলের মধ্যে, দাঁড়ান আমার এটার এক্সাক্ট আসবে না, আমি তো ইউকে তে চলে গেছি। না না, আমি হচ্ছে ওইখানে গুগলে দিছি ইউকে, এখানে কিন্তু আমার লোকেশন বাংলাদেশ, দেখছেন? এটা 277টা আসার কথা না, ইউকে তো আরো বেশি আসবে। তো এখান থেকে আপনার কিওয়ার্ড সার্ভারের লোকেশনটাও চেঞ্জ করতে হবে, না হলে তো আপনি যেই লোকেশনের জন্য চাচ্ছেন, একদিকে হচ্ছে গুগলেরটা যাবেন লোকেশন ওয়াইজ গুগলে, 2 নম্বরে কিওয়ার্ড সার্ভারের সেম লোকেশনে যাবেন, তারপরে চেঞ্জ করে তারপরে এবারে যে বলেন অল ইন টাইটেল। অল ইন টাইটেল কেন দিবেন? অল ইন টাইটেল এসইও মানে ওভারঅল আপনার কম্পিটিটর কারা। আপনি তো এখন এসইও রিলেটেড হচ্ছে একটা আর্টিকেল লিখবেন, এক্স্যাক্টলি কোন কোন আর্টিকেলে আপনার এসইও কিওয়ার্ডটা আছে এটা দেখার জন্য, যে আপনার কম্পিটিটর কারা, আপনার আগে কারা টাইটেলে এই ওয়ার্ডটা ইউজ করছে, তাদের জন্য আমরা অল ইন টাইটেল লিখে নেই। আর যদি আপনি একাধিক হচ্ছে দেখতে চান, তখন আপনার এইভাবে, যেমন হোয়াট ইজ এসইও, কিওয়ার্ড অ্যাসাইনমেন্ট একটা বলেন তো, আপনারা তো কিওয়ার্ড রিসার্চ করছেন। বেবি ফুডই দেই। না, স্পেস দিলে আপনার আসবে না। দেখেন বেবি ফুডের রেজাল্ট দেখছেন, 42,367। এটাই ট্রাফিক হচ্ছে বাংলাদেশে। আপনার এই কিওয়ার্ডটা নিয়ে লোকজন হচ্ছে সার্চ করে, প্লাস আপনার এটা নিয়ে অলরেডি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের টাইটেল ইউজ করছে, আপনি এইটার কম্পিটিটরটাই বের করতেছেন। এরা হচ্ছে আপনার কম্পিটিটর, এদেরকে আপনার বিট করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার কম্পিটিটর, এদেরকে আপনার বিট করতে হবে। এইটাকে ডিভাইড করতে হবে কি, হ্যাঁ পার সেকেন্ডের এটা দেখছেন, 23 সেকেন্ডে। এটা হচ্ছে তো আপনার প্রতি সেকেন্ডে এইটাই আমরা দেখবো। এটার সাথে আপনি ভলিউমটা হচ্ছে ডিভাইড করবেন, এখানে যেটা আছে এইটাই নেবেন। না না, হ্যাঁ হ্যাঁ ট্রাফিক যেটা, এটা মান্থলি ট্রাফিক যেটা, কারণ মান্থলি ট্রাফিকটা আমরা সেকেন্ডেরটা কেন নিব না, হ্যাঁ সেকেন্ডেরটা আপনি নিতে পারবেন, আপনি এটা দিয়ে আবার মান্থলি কনভার্ট করবেন, কারণ আমার তো এটা মান্থলি ডেটা লাগতেছে, আমি ভলিউম কি বের করতেছি, ভলিউম কি সেকেন্ড বের করতেছি, তাহলে এটা ডিভাইড করতেছি না মান্থলি হচ্ছে ভলিউম দিয়ে, তাহলে আমার মান্থলি ডেটাটা লাগবে না।
বুঝতে পারছেন? এই জন্য আমরা সেকেন্ডের এটা হচ্ছে নিচ্ছি না, কারণ সেকেন্ডেরটা দিয়ে তখন আপনার কিন্তু মান্থলিতে কনভার্ট করতে হবে, কারণ ভলিউম তো নিচ্ছেন আপনি মান্থলি না। কেন ভলিউম হচ্ছে আপনি ওভারঅল অল ইন টাইটেল বাদ দিয়ে শুধু বেবি ফুড লিখে সার্চ করলে তখন আপনার হচ্ছে এখানে কিওয়ার্ড সার্ভারে এইখানে একটা ভলিউম শো করবে, মান্থলি ভলিউম। ওটা ছিল কম্পিটিটর। এই যে আপনার ভলিউম হচ্ছে 880। ভলিউমে অল ইন টাইটেল লেখার দরকার নাই, অল ইন টাইটেল লিখবেনও না। ভলিউমে আপনি ওভারঅল স্পেস দিয়েই বেবি ফুড লিখতে পারবেন। আপনি ভলিউমটা হচ্ছে এক্স্যাক্টলি কিওয়ার্ডটা যেভাবে রাখবেন এভাবে করে ভলিউমটা রাখবেন। এখন দেখেন বেবি ফুডে যদি দেই তখন আমার কি আসে, 1000 আসছে, দেখছেন? স্পেস দিলে তখন কত ছিল? 700 ছিল, 880 ছিল। তো আমি যদি বেবি ফুডের বি ক্যাপিটাল দেই তখন দেখেন কি আসবে, রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। কোনটা রাখবেন আপনি আর্টিকেলে এক্সাক্ট কিওয়ার্ডটা যেভাবে রাখবেন, এক্সাক্ট কিওয়ার্ডটা যেভাবে রাখবেন এটাও 1000ই আছে, এটা চেঞ্জ হয় নাই। ভলিউমটা বের করবেন যে এক্স্যাক্টলি আপনি কিওয়ার্ডটা কোন ফরম্যাটে রাখবেন, এক্সাক্ট কিওয়ার্ডের ফরম্যাটটা দিয়ে ভলিউম চেঞ্জ করবেন। অল ইন টাইটেলে ওইটা হচ্ছে ক্যাপিটাল, এটা এই করেন। অল ইন টাইটেল হচ্ছে ওভারঅল স্পেস ছাড়া ওভারঅল টাইটেলটা, ওটা অল ইন টাইটেলে ওইটা হচ্ছে ঝামেলা নেই, ওটা আপনি যেভাবে লিখতে পারেন। ভলিউমে এক্স্যাক্টলি আপনি যেভাবে রাখতে চান। এখন দেখা গেল কি আপনি বেবি ফুডের কিওয়ার্ডটা এভাবে রাখছেন, কিন্তু আপনি যখন একটা আর্টিকেলের মাঝে লিখবেন তখন বেবির বি তো হচ্ছে স্মল দিবেন, হ্যাঁ, তাহলে ওইভাবে করে আপনার এটার হচ্ছে ভলিউমটা সার্চ করতে হবে, কারণ ভলিউম কিন্তু দেখা যায় ওভারঅল সবকিছুর উপরেই ভলিউম ডিপেন্ড করে, স্পেসের উপরে। কারণ ভলিউমটা কি যে আপনি এক্স্যাক্টলি কি লিখে সার্চ করতেছেন, ঠিক আছে? তো বেবি ফুড অনেকভাবে লেখা যায়। বেবি ফুড দেখবেন আমাদের দেশেই হচ্ছে BBY লিখে সার্চ করবে, হ্যাঁ, BBY লিখে সার্চ করবে। যেমন এখন আমরা যদি দারাজের মতো কোনো ওয়েবসাইটে কাজ করি তখন দারাজ তো চাইবে সব ধরনের কিওয়ার্ড, যা ইনপুট করতে চাই সবকিছু দেখতে হবে, শর্ট ফর্ম, ফুল ফর্ম, তারপরে হচ্ছে মিস্টেক করে স্পেলিং গুলো, এগুলো সব নিবে, তখন আপনি ওইটা হচ্ছে ওইভাবে করে দিবেন। কিন্তু ভলিউমটা হচ্ছে এক্স্যাক্টলি কিওয়ার্ডটা আপনি কোন ফর্মে রাখতে চান এটা। কিন্তু অল ইন টাইটেলে এটার কোনো সমস্যা নেই। অল ইন টাইটেল তো আমি চাচ্ছি, অল ইন টাইটেলে এটা দেখবো না কেন, অল ইন টাইটেলে আমি চাচ্ছি কি যে এক্স্যাক্টলি আমার এই ওয়ার্ডটা কার কার টাইটেলে ইউজ করা আছে, তাই না? ঠিক আছে, তাই না, যে এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা। এখন সেখানে কারো টাইটেলে দেখা যায় ফার্স্ট ওয়ার্ডই হচ্ছে বেবি ফুড থাকতে পারে, কারো টাইটেলে লাস্টে থাকতে পারে, মিডলে থাকতে পারে বেবি ফুড। তাহলে কি আমার দরকার এক্স্যাক্টলি কার কার টাইটেলে এই বেবি ফুড কিওয়ার্ডটা আছে। আমি চাই ওভারঅল সব কম্পিটিটর, আগে পরে আমার দরকার নেই, আমি চাই টাইটেলে কার কার আছে এটা জানার জন্য। আপনার মান্থলি বাংলাদেশের লোকেশনে বেবি ফুড লিখে সার্চ করে 1000 জন, মান্থলি পার মান্থ 1000 জন হচ্ছে ট্রাফিকই বলা যায়। ট্রাফিক হচ্ছে শুধু বেবি ফুড লিখে সার্চ করে, এটা হচ্ছে ভলিউম। ভলিউমটা কেন বের করব, যে আপনার কম্পিটিটর তো আমি বের করলাম, যে আমি যে এই সেক্টরটা নিয়ে কাজ করব, আমার কম্পিটিটর মার্কেটে আছে 1000 বা 700, তো আমার এভাবে করে চিন্তা করতে হবে যে আমার এর উপরে 700 জনকে বিট করে তারপরে আমার ওয়েবসাইট র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে? এই জন্য আপনি ওভারঅল কাজটা করবেন। আর ভলিউমটা কি, যে হ্যাঁ আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন এক্স্যাক্টলি কিওয়ার্ড কি, এটা কি ডিমান্ডেবল নাকি ডিমান্ড নাই। আপনি যেমন হচ্ছে টুইটারে যদি আমরা দেখি, টুইটারে বিভিন্ন হ্যাশট্যাগ হচ্ছে ট্রেন্ডিং এ থাকে, এখন যেটা আছে আফটার 10 সেকেন্ড অন্য একটা কিওয়ার্ড চলে আসে ট্রেন্ডিং এ, তাই না? তাহলে কি ভলিউমটাও হচ্ছে এভাবে, আপনি যেই কিওয়ার্ড নিয়ে সার্চ করতেছেন, যেমন আমরা যদি বলি মাইক্রোসফট অফিস নিয়ে হচ্ছে একটা সময় খুব পপুলার ছিল, এখন কি এটা আছে? এখন সবাই গুগল শিটে কনভার্ট হয়ে গেছে। এখন হচ্ছে আপনি আর্টিকেলের জন্য এআই তে যাচ্ছেন, এর আগে কি আর্টিকেলের জন্য এআই তে যাওয়া হতো বিভিন্নভাবে, তো আস্তে আস্তে কি ডে বাই ডে এক একটা সেক্টরের ডিমান্ড কমে যাচ্ছে। তো ভলিউমটা হচ্ছে আমার এক্স্যাক্টলি আমি যে কিওয়ার্ড নিয়ে রিসার্চ করব
যেই কিওয়ার্ডটা ইউজ করব এটা আমার কতটুকু ডিমান্ড আছে, এটা হচ্ছে আপনার ভলিউম। এই জন্য আমরা ভলিউমটা বের করব। আর অল ইন টাইটেলটা কি দেখছেন? কে যেন কেজিআর দেখতে চাইছেন? হ্যাঁ, তাহলে কেজিআর এর আপনার ক্যালকুলেশনটা কি করবেন বলেন তো? হ্যাঁ, অল ইন টাইটেল আমার যদি ধরি হচ্ছে 12,000, এটার হচ্ছে ভলিউম ছিল কত? 800, 1000ই দিলাম। কেজিআর কত আসছে? 120। এই কেজিআর এটার আমার দরকার নাই, আছে না। কিন্তু আমি যদি দেখা যায় হাই ভলিউমের কিছু কিওয়ার্ড যদি সার্চ করি, অন্য কি কি দিছি বলেন তো, একটা টপিক বলেন। টি শার্ট আসবে, টি শার্টের হিউজ ভলিউম আসবে। আর কসমেটিক আইটেমের একটা দিছিলাম না, বিউটি, আচ্ছা বিউটি প্রোডাক্টের অর্গানিক, ভলিউম হচ্ছে এক্স্যাক্টলি আপনি যেভাবে রাখেন। অর্গানিক যে কোনো বিউটি প্রোডাক্ট হতে পারে, স্কিন কেয়ার প্রোডাক্ট হতে পারে, ওভারঅল। আমি জাস্ট আপনাদের নিশ দিয়ে দিছি আজকে, আমি এটা নিয়েই দেখবেন। কি বুঝি নাই? সবকিছু নিশটা হচ্ছে আপনার একটা সেক্টর দিয়ে দিছি আমি। এখন এই সেক্টরে ওভারঅল যা আছে সবকিছু আপনি নেবেন। ইউনাইটেড স্টেটে অর্গানিক প্রোডাক্টের খুবই ডিমান্ড আছে। দেখছেন চেঞ্জ হয়ে গেছে কোথায়? ওখানে ছিল বোধহয় 100, তাই না? আর এখানে 8100। তো চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হয়ে গেছে। ম্যাম এইটা কিওয়ার্ড দেখে একটা ফানি জিনিস, একটা সার্চ দিলে কান্ট্রিতে কিছুই বলে না, আরেকটাতে মানে হাই বলে। এটাই হচ্ছে এক্স্যাক্টলি আপনার বাংলাদেশে ম্যাক্সিমাম বিরক্ত হয়ে গেছি, বলতে গেলে কিছুই নেই। আমি সার্চ দেওয়া বাংলাদেশ থেকে পাবেন, বাংলাদেশ আমাদের এতই না। বাংলাদেশে মোবাইল পাবেন, তারপরে যে বিভিন্ন চায়না প্রোডাক্ট গুলো আছে না, বেবি ফুড না, যেমন আমরা চকলেট, প্লেন চকলেট কিওয়ার্ড লিখে বাংলাদেশে সার্চ করবেন, ভলিউম হাই। কিন্তু ইউকে ইউএসএ তে না, ভলিউম এই চকলেটের থেকে আপনি বেবি চকলেট বা চকলেট ফর বেবিস এগুলো লিখলে আরো ইয়ে পাবেন। তো বাংলাদেশে হ্যাঁ এটা হচ্ছে জেনারা অনুযায়ী, এক একটা লোকেশন ওয়াইজ হচ্ছে এক একটা রেজাল্ট। হ্যাঁ হবে, ইউএসএ-টা চেঞ্জ হবে আপনার। এই যে কেন আপনার, আমি ওইটা তো হচ্ছে অল ইন টাইটেলের জন্য আপনাদের গুগলেরটা দেখাইছি, এখানেই তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিওয়ার্ড যা ছিল, আমি এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে দিলে আলটিমেটলি আমার কিন্তু ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে। কিওয়ার্ড সার্ভারে যখন আপনি লোকেশন চেঞ্জ করে দিবেন তখন এখানে দেখবেন আপনার প্রত্যেকটার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা না, বাংলাদেশে কিসের পাবেন? গোল্ড প্রাইস দেখেন, এটার ভলিউম দেখেন বাংলাদেশে, দেখেন বাংলাদেশে এইসব সেক্টর হিউজ। দেখবেন এটা কোথায়, কোন কান্ট্রিতে ছিল? আলজেরিয়া ছিল। বাংলাদেশটা দেখে জাস্ট ডিফারেন্সটা দেখেন। বাংলাদেশে এইসব টপিক নিয়ে সার্চ করা হয়, তো আপনি ওই টপিক কিভাবে পাবেন? অর্গানিক প্রোডাক্ট বাংলাদেশে দাম দেয় না কেউ, ওটা আপনি বাংলাদেশে পাবেন। আপনি দেখবেন গোল্ড প্রাইস, গোল্ড জুয়েলারি, গোল্ড শপ, এগুলো দেখবেন হিউজ ডিমান্ড। মোবাইল অ্যাক্সেসরিজ এর ভালো ডিমান্ড আছে। আর হচ্ছে চায়না প্রোডাক্ট যেগুলো আছে এগুলো ওখানে দেখলাম কত ছিল, এটা 8000, আর এখানে 1,10,000, 1400। কোথায় হচ্ছে 1400? এটা আমি ইউকে তে সার্চ দিয়ে দেখি, এটার সার্চ
ইউকেতে কি আসে মজার জিনিস এটা দেখেন। আচ্ছা ইউক্রেনই দেখি। ছত্রিশশো আসছে ইউক্রেনে। আল্লাহ, হ্যাঁ, আপনি যদি হচ্ছে দুবাইতে দেখেন, দুবাইতে তো আবার বেশি আছে। দেখি আজকে বাংলাদেশের থেকে বেশি আসে কিনা। আর বাংলা। আমি এইদিকে দিই নেই। বাংলাদেশ থেকে কম। বাংলাদেশের থেকে দুবাইতে গোল্ড প্রাইজের তো চিন্তা করেন যে আমরা বাঙালিরা কোন টপিকে সার্চ করি বেশি। দুবাই থেকে আমাদের দেশে গোল্ড প্রাইজের কিওয়ার্ডের ভলিউম হাই। আপনি কোথায় যাবেন? সেখানে আপনি টি শার্ট, বেবি ফুড এগুলো তো হচ্ছে নর্মাল জিনিস, Normal জিনিস। ডাল ভাত এগুলো পাওয়া পসিবল না। তো ম্যাম ইম্পসিবল, কারণ এগুলা ম্যাম অনেক আছে ধারণাই নেই। আপনি নর্মাল ইউকে ইউএস এর দেখবেন, সেখানে কোনটা দেখে এই বিটকয়েন প্রাইস দেখবেন। প্রোডাক্টের উপরে কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে। না, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ওরা এই সব জিনিস বোঝে না, ওরা অশিক্ষিত দেশ। ইউকেতে এটারই নাই। এখানেও নাই বিটকয়েন প্রাইসের। এখন কেন এটার ডিমান্ড নাই? এটা আগে আমরা দেখছি ইউকেতে পার মান্থ 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ হচ্ছে। হ্যাঁ, ইউএসএ তে এটা আগে আমরা যখন দেখছি আপনার হচ্ছে বিটকয়েনে 1.5, 2, আমি সর্বোচ্চ 3.5 লাখও দেখছি যে ওদের ভলিউম বিটকয়েন প্রাইস। হ্যাঁ, চেঞ্জ হয়। আপনার এখন 1 বছর আগে যেটা ডিমান্ড ছিল এখন সেটা ডিমান্ড নাই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি অফ পেজটা আমরা শুরু করি। অন পেজ এসিওটা, হ্যাঁ রেকর্ডিং অন করাই। ম্যাম এই যে পাঠাও আমাদের ফুড পান্ডা দেখবেন তারা কি সবার এসইও এক্সপার্ট মানে এসিও করা, এবং এরা হচ্ছে রেগুলার হচ্ছে আপনার এসিও অডিট করে, পার মান্থ 1টা বা 2টা অডিট করে। এসিও অডিটটা দেখলে তখন দেখতে পাবেন যে এক্স্যাক্টলি এসিওটা কিভাবে করে। আপনার ওরা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ নিয়ে, র্যাঙ্ক ম্যাথ বা ইওস্ট এগুলো দিয়ে তারপর আপনার ওভারঅল কন্টেন্ট যেটা এটাকে এসিও করে। ওখানে আপনার স্কোরিংটা থাকে যে 100+ বা 100 থেকে 150 পর্যন্ত যখন স্কোর হয়, যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত ওরা হচ্ছে অপটিমাইজ করতে থাকে। যখন ওটা আসে ওরা ওটা পাবলিশ করে দেয়, আবার দেখা যাবে নেক্সট মান্থে গিয়ে আবার একটা সেশন বসবে, এভাবে করে রেগুলার হচ্ছে অডিট চলতে থাকে। যারা এসইও এক্সপার্ট হয় ওদের কি এগুলো প্র্যাকটিস করতে হয় ডেইলি করা লাগে? ডেইলি না, একটু কাজের সিস্টেম আছে। কাজের সিস্টেমটা কেমন? যেমন আপনি মনে করেন আপনি এখন একজন এসইও এক্সপার্ট, এখন আপনার হচ্ছে দরকার যে আপনি জানেন কিভাবে কি এসইও করতে হয়, খুঁটিনাটি সব জানেন, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কন্টেন্ট রেডি করতে হবে। এখন আপনি ওভারঅল সব কিছু করবেন, আপনি শুধু অডিটটা করবেন। আপনি শুধু অডিট করবেন, বাকি আপনি কাউকে দিয়ে কিওয়ার্ড রিসার্চ করাবেন, একজনকে দিয়ে আর্টিকেল লেখাবেন, আরেকজনকে দিয়ে কন্টেন্ট রেডি করবেন, শেষে আপনি জাস্ট লাস্ট ফিনিশিংটা দিবেন। রেগুলার মান্থলি হচ্ছে অডিট করবেন। হ্যাঁ, আর যদি আপনি চাইলে করতে পারেন, অনেক প্যারা না চাইলে করতে পারেন। যেমন আমার চিন্তা হচ্ছে যে আমি যতক্ষণ করব
পেমেন্ট যা সব আমি নিব, আমি কাউকে পেমেন্ট দিব না। আচ্ছা আমার চিন্তা হচ্ছে এটা যে আমি কাউকে দেয়া মানে লস, তা থেকে আমি নিজে করব, পেমেন্ট আমার থাকবে। তখন আপনি চাইলে ওভারঅল নিজে করতে পারেন। যখন আপনার হাতে যখন শুরুর দিকে যখন আপনি অ্যাজ এ বিগিনার কাজ করবেন, একটা দুইটা কাজ আছে, তখন এগুলো ইন ডিটেলস আপনিই করতে পারবেন। যখন কাজের বেশি প্রেসার হ্যাসেল হয়ে যাচ্ছে তখন আপনি অন্য কাউকে হায়ার করবেন। এটা ডিপেন্ড করে আপনি কিভাবে কাজ করতে চান। কিওয়ার্ড ডিফিকাল্টি এটা কোন গেট না ওটা অ্যারেফস এ শো করে। অ্যারেফস সিমরাশে আপনার সরাসরি হচ্ছে স্কোরিংটা শো করবে অ্যারেফে। অ্যারেফস আর সিমরাশে গিয়ে যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, লোকেশনটা দিবেন, ওখানে আপনার টোটাল রেঞ্জ কেডি সবই চলে আসবে, প্লাস ভলিউমও চলে আসে। ভলিউমটা এস্টিমেটেড না, আমার একটা কোশ্চেন আছে, বল। যে range বা আমরা হচ্ছে ভলিউম বাকি যে এগুলো জানলে আমাদের কি লাভটা কি হবে, তাই তো। ওয়েবসাইট দেখেন আজকে ক্লাসটা দেখেন, অনেকটা আইডিয়া পাবেন। নেক্সট ক্লাস হচ্ছে এসি অডিট দেখাবো, তখন আরো আইডিয়াটা পাবেন যে এক্স্যাক্টলি কাজটা কেন করতেছি আমরা। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করি একটা ওয়েবসাইট যখন আপনি এসইও করবেন, যেমন আপনার সহজ যে কোনো একটা ওয়েবসাইট আপনাকে আপনার ক্লায়েন্ট বলে দিল যে আচ্ছা আমার এই ওয়েবসাইটটা আপনাকে আমি দিলাম, আপনি এটার অন পেজ এসইও করে দেন। ঠিক আছে, এখন অন পেজ এসইও তে কি কি টপিক আছে বলতে পারবেন? এটা টাইটেল শুরু থেকে বলেন। ইউআরএল হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে মেটা টাইটেল হ্যাঁ তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন তারপরে এই যে H1 ডিভাইড পার্সেন্টেজ সাবহেডিং গুলো আর্টিকেল, তারপর হচ্ছে ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, লিংক আপ ইন্টারনাল এক্সটার্নাল লিংক গুলো আপনাকে ভিডিও কন্টেন্ট কি সবগুলোতে থাকবে এটা কি necessary? না না না, এটাই বলতেছি। আপনার যদি মনে করেন আপনাকে হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে যে কোনো একটা ওয়েবসাইট দিল, আমার একটা অলরেডি যদি মানে রানিং ওয়েবসাইট থাকে তখন ওটা কিভাবে কাস্টমাইজ করবে কোশ্চেন যেমন আছে, ইউআরএল আছে সবই আছে সবই আছে। এটা এসইও করতে বলতেছে তাহলে আমি শুধু এসইও না, এটাই মানে যেমন দেখেন এটা আমার হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি ওয়েবসাইট। এটা আমার ফ্রি ভার্সনটা, এটা সবকিছুর থাকবে না, লিমিটেশন দেয়া থাকে। তো আপনাকে মনে করেন আমি জাস্ট এই ওয়ার্ডপ্রেসের এটা দিয়ে দিলাম যে আপনি এক্স্যাক্টলি আমার এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করেন। আমার ওয়েবসাইটটা দেখাবে যে দুই ধরনের থাকতে পারে। এক হচ্ছে কি আমি জাস্ট ওয়েবসাইটটা ওপেন করছি, আমার এখানে কয়েকটা পেজ আছে, সেকশন কয়েকটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা আছে, হ্যাঁ। আর আরেকটা থাকতে পারে কেবল আমি ওয়েবসাইটটা ওপেন করলাম, এখন আপনাকে আমি টপিক দিয়ে দিলাম যে আচ্ছা আমি এটা হচ্ছে অ্যাজ এ পোর্টফোলিও একটা ওয়েবসাইট হিসাবে বিল্ড করতে চাই, তুমি আমাকে এটা রেডি করে দাও। তখন কি দুইটা, কিন্তু একটা ক্যাটাগরিকে অলরেডি আপনার ওয়েবসাইটটা বিল্ড করা, আর একটা হচ্ছে একদম নিউ একটা ওয়েবসাইট। তো নিউ যদি ওয়েবসাইটটা থাকে সেখানে তো আপনার ওভারঅল সবকিছু সাজায় নিতে হবে, ইউআরএলটা সাজাতে হবে, তারপরে হচ্ছে আপনার পেজগুলো কোনটার পর কোনটা সাজাবেন, পেজে কি কি কন্টেন্ট আসবে, ওভারঅলটা সম্পূর্ণ আপনাকে ডিজাইন করে নিতে হবে। ডিজাইন বলতে যে ওয়েবসাইট ডিজাইন সেটা না, এটা জাস্ট অর্গানাইজটা আপনার করতে হবে। হ্যাঁ, আর যদি হচ্ছে দেখা গেছে আমার এই রেডি ওয়েবসাইটটা, আমার এটা কোনো এসইও করা না, আমার একটা রেডি ওয়েবসাইট আছে, আমি এটা বললাম যে আমার এই ওয়েবসাইটটা তোমাকে দিলাম, দেখো যে তুমি এটা কিভাবে কি করতে পারো, ওভারঅল আমি ওয়েবসাইটটা র্যাঙ্কে নিয়ে আসতে চাই। হ্যাঁ, এখন আপনাকে রেডি একটা ওয়েবসাইট দিছে, এটা তো আমি সরাসরি ভিজিটার্স একটা ইউআরএল এ গেলাম, ঠিক আছে। কিন্তু আপনার ক্লায়েন্ট যখন আপনাকে একটা ওয়েবসাইটের কথা বলবে তখন অবশ্যই আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবে। অ্যাডমিন অ্যাক্সেস দিলে কি হবে, এক্স্যাক্ট আপনার ক্লায়েন্ট হচ্ছে অনেক সময় অনেক ক্লায়েন্ট বুঝতে পারবে, আপনাকে জাস্ট পাসওয়ার্ড আর হচ্ছে আইডি দিয়ে দিবে। এখন আপনি পাসওয়ার্ড আইডি দিয়ে ওয়েবসাইটে কিভাবে যাবেন এটা আমি জানি না, আমি ওয়েবসাইটে কিভাবে যাব, ইউআরএলটা দিবেন, একটা স্ল্যাশ দিয়ে WP
-admin, যে কোনো ওয়েবসাইটে। এটা দিলে আপনার সরাসরি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে আসছেন, ও অটোমেটিক যাওয়া যাবে। অটোমেটিক /wp-admin, কোনো স্পেস নাই কিন্তু কোথাও। এটা দিলে ওভারঅল আপনাকে টোটাল ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে, সেটা আপনার পেইড ওয়েবসাইট হোক ফ্রি ওয়েবসাইট হোক, ঠিক আছে। তো এটাকে এখান থেকে আসলে এটা আমার লগ ইন করা, এই জন্য কিন্তু এই ইন্টারফেস আসছে। যদি না থাকে লগ ইন করা না থাকলে তখন আমরা ফেসবুকে যাই, ইমেল পাসওয়ার্ড এভাবে আসে না, এক্স্যাক্টলি এখানে এভাবে আসবে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো আপনাকে তো এটা, হ্যাঁ আপনাকে তো আপনার অ্যাডমিন আর কি ক্লায়েন্ট উনি আপনাকে দিয়ে দিবে যে আমার ইমেল এটা, পাসওয়ার্ড এটা, ওটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে এই ইন্টারফেসটা আসবে। এটা আমার ফ্রি ওয়েবসাইট, আমার হচ্ছে একটা পেইড ওয়েবসাইট আছে, ওটা আমি দেখাবো আজকে। ওইটার আমি পাসওয়ার্ড হচ্ছে আইডি পাস, সকালবেলা ওই অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, মাথাটাতে হাওলানো, এটা আনতে আমার খেয়াল ছিল না। জানি না, আমার $23 আছে অ্যাকাউন্টে, জানেন, উজ্জ্ব দেই নাই, $23 আছে। এবং আমার অ্যাকাউন্টটা খুবই পুরানো, আর 3টা কাজ করলে লেভেল 1 হয়ে যেত। বাসায় যেয়ে দেখতে হবে টাইম নিয়ে। ওদের কি মানে সাপোর্ট আছে? হ্যাঁ সাপোর্ট তো আছে। আচ্ছা আরেকটা কোশ্চেন, মানে আপনি বলছেন আপনার ফাইবার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, রাইট? তাহলে যে আমি আমার ওখানে যে আমার পেমেন্টের সবকিছু ইনফরমেশন দেওয়া আছে, তারপর আমার যে পেমেন্টের ইয়াগুলো আছে, টাকাগুলো, ওগুলো কি কোনো প্রবলেম হবে? না, ফাইবারে আমার উজ্জ্ব করা ছিল। আর যদি হ্যাক হয় তখন ওইটা হচ্ছে হ্যাকিং এর যেটা আপনার হচ্ছে ডলার থাকলে ফাইবার সাপোর্টে কথা বললে ওরা 7 থেকে 21 দিনের মধ্যে আপনাকে পে করে দেয়। ওটা হচ্ছে 1 মাসের মধ্যে ওরা দিয়ে দেয়। আপনি পরে নিছিলেন না টাকা দিতে পারছেন? ফাইবারের ওটা উজ্জ্ব করা ছিল, উজ্জ্ব করে আমি বরিশাল গেছি। এটা আমি হচ্ছে আজকে মেইল চেক করে আজকে এটাকে দেখি যে কেউ লগইন অ্যাক্সেস নিয়ে নিছে। এটা আমি মেইলে দেখছি, এটা আমার আমি বুঝতেছি না কি হচ্ছে, কোথা দিয়ে কি এগুলো কি কোনো ক্লায়েন্টের কাজ করতে পারে? না, ক্লায়েন্টের এত সময় নেই, না আচ্ছা ভালো ক্লায়েন্ট এটার করবে না। ওয়েবসাইটটা কি মানে সেম রয়েছে নাকি অন্য? না, ওয়ার্ডপ্রেসের ফ্রি আচ্ছা, ভার্সন। এটা তাহলে এই অ্যাপটাই আসলো কেন? এখানে কি অন্য কি, যেটা আমার নাই থাকে? এটা আমার ওয়েবসাইট, এটা রেডি করা। ও আচ্ছা আচ্ছা। আর রেডি করা না থাকলে আমার রেডি করা না থাকলে আপনি ওয়ার্ডপ্রেস থেকে ফ্রি ওয়েবসাইট একটা পারচেজ করবেন। পারচেজ কি ফ্রি ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইটে আপনার কিছু লিমিটেশন থাকে, যেমন আমার এটা ফ্রি ওয়েবসাইট, এটা সেই 2020 সাল থেকে। এখানে আমি প্লাগইন সবগুলো ইউজ করতে পারবো না, সব কিছুর হচ্ছে অপশন থাকবে না, একটা সার্টেন পোর্শন পরে হচ্ছে ওখানে আপনাকে লক করে দেওয়া হবে, তখন আপনাকে পেইড ভার্সন চাইবে। যেমন এখন আমাকে এখানে বারবার হচ্ছে নোটিফিকেশন আসতেছে ডোমেইন কেনার জন্য, ঠিক আছে। ডোমেইনটা দেখেন আমার এটা কিন্তু বাই ডিফল্ট দেয়া, এটা আমাকে ডোমেইন নেওয়ার জন্য বলতেছে, মানে নিজের একটা ডোমেইন নেওয়া? হ্যাঁ এটা সাজেস্ট করতেছে। সব ওয়েবসাইট তো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। না না না, এটা জাস্ট ফ্রি, আপনারা প্র্যাকটিসের জন্য দেখবেন। এখন সাপোজ আপনি যে বললেন যে WP অ্যাডমিন দিলে যে কোনো ওয়েবসাইটে তো আসবে না, যে কোনো না, ওইটা হচ্ছে আপনার /admin মানে তখন কোন /admin দেখি ফেসবুক সেম রাশি আসতে পারে নাকি অন্য কোনো কিছু আসতে পারে? কিসে? মানে এই যে ওয়েবসাইট, ওয়েবসাইটে হ্যাঁ এটার আপনার যে কোনো ওয়েবসাইটের হচ্ছে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন যাবেন, অ্যাডমিন অ্যাক্সেস, অ্যাডমিন অথবা অ্যাডমিন অ্যাক্সেস, এগুলোতে সরাসরি অ্যাডমিন প্যানেলে নিয়ে যায়। ওটা পেইড হোক আর নন পেইড হোক, হুম। সরাসরি admin ওটা আপনি যখন সরাসরি যখন আপনি ওয়েবসাইটে যে কোনো একটা ওয়েবসাইট ইউজ করবেন তখন অ্যাডমিন প্যানেলে গেলে অ্যাডমিন কিওয়ার্ডটা দিতে হয়। এক্স্যাক্টলি আপনার ওয়েবসাইটের হচ্ছে যে আপনার ওয়েবসাইট বলতে কি, এখন আমি www.wordpress.com দিয়ে অ্যাডমিন দিলে সেটা তো আমার ওই অ্যাডমিন অ্যাক্সেস তো না। আপনার ওয়েবসাইটের তো একটা অবশ্যই বাই ডিফল্ট ইউআরএল আছে, ওই ইউআরএল দিয়ে স্ল্যাশ তারপরে অ্যাডমিন দিবেন, আচ্ছা। ঠিক আছে। ওইটা দিলে তারপরে আপনার অ্যাডমিন প্যানেলটা আসবে। এই যে আমার এটা বারবার চলে আসতেছে আপডেট করার জন্য, পার মান্থ $4, এটা তো আমি ইউজই করি না, এটা আপডেট করে কি করে। আচ্ছা দেখেন যে টপিকে ছিলাম আমরা, আপনাকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে গেলে কিন্তু আপনি ইন ডিটেলস, যেমন এখানে আপনি কি পোস্ট করতে চাচ্ছেন, হ্যাঁ পোস্ট করতে চাচ্ছেন, মিডিয়ায় কি দিতে চাচ্ছেন, এই যে এখানে আমার পোস্টগুলো কি,
কোন কোন পোস্টগুলো দিচ্ছি, এক্স্যাক্টলি পোস্ট কি আর্টিকেলগুলো দেয়া, ইমেজ কন্টেন্ট দেয়া, কত সালে পাবলিশ করছে, এখানে আমার দেখাচ্ছে কি 2020-এ পাবলিশ করা। ইন ডিটেলস আপনি কি কোথা থেকে যাবেন, অ্যাডমিন প্যানেল থেকে যাবেন, অ্যাডমিন প্যানেল থেকে যাবেন। তো আপনাকে যখন ওয়েবসাইটটা দিবে, যে মনে করেন মোটামুটি আপনার একটা বিল্ড আপ ওয়েবসাইটই আপনাকে দিল, যে ওয়েবসাইট বিল্ড করা, ওইটা আপনাকে বললো যে আমার এটা এসইও ফ্রেন্ডলি করে দাও, যা আমি চাই যে র্যাঙ্কিং এ আসার জন্য। তখন ফার্স্ট অফ অল আপনার খেয়াল করতে হবে কি ওর ওয়েবসাইটের ইউআরএলটা কি আছে। যদি শুরুতে তো আপনি ওয়েবসাইটটা স্ক্রল করে দেখবেন যে ও কোন ক্যাটাগরির চাচ্ছে, বা নতুন যদি একটা ওয়েবসাইট হয় সেখানে আপনি তার সাথে ওইভাবে করে জেনে নেবেন যে সে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছে, কোন লোকেশন ওয়াইজ কাজ করতে চাচ্ছে, ঠিক আছে। বাট অলরেডি পোস্ট করা ব্লগ বা কিছু তাহলে তো হ্যাঁ, আমি ওখান থেকে তখন আপনি তো স্ক্রল করে দেখতেছেন, সেখানে আপনার রিকোয়ারমেন্টস তো দুইটা থাকতে পারে। একটা কি আমার ওয়েবসাইটে যেই আর্টিকেলগুলো আছে, যে টপিকে আছে, এই টপিকটা সেম থাকবে, এই কিওয়ার্ডগুলো সেম থাকবে, তুমি আমাকে জাস্ট এটা এসইও ফ্রেন্ডলি করে দাও, আমি চাচ্ছি এটা র্যাঙ্কিং এ আনার জন্য। তখন কারণ আর্টিকেল যে টপিকে আছে বা ওখানে যে কিওয়ার্ড আছে মানে ওইটা নিয়ে আমাকে আর র্যাঙ্ক করতে হবে। বা নতুন ব্যাপারটা ঠিক এরকমও না, বলতেছি দেখেন, যে আমার মনে করেন ফার্স্টে আমি দেখব কি যে আমার ওয়েবসাইটের ইউআরএল এ এক্স্যাক্ট ওর ওয়েবসাইটটা কোন রিলেটেড টপিকগুলো আছে। যেমন আমি এখানে বলতে পারি যে ও একটা বেবি আইটেম নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, সেখানে হতে পারে স্পেসিফিক ভাবে বেবি ফুড না দিয়ে বেবি টয়স, তাহলে কি ওর এটা কোন ক্যাটাগরি পড়লো, ওর নিশটা কি বেবি টয়স, ঠিক আছে। ওর ওয়েবসাইটের ডোমেইনেও দেখা গেছে বেবি টয়স দিয়ে ও হচ্ছে ডোমেইন পারচেস করে ফেলছে। তো ওর ক্যাটাগরিটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে ও এক্স্যাক্টলি ওর ওয়েবসাইটে এই ক্যাটাগরির সার্ভিসটা রাখতেছে। যেমন আমি যদি বলি হচ্ছে লন্ড্রি সার্ভিস, যেমন আমাদের হচ্ছে ঢাকায় পপুলার কি ব্যান্ডবক্স না, তো ব্যান্ডবক্স কোন ক্যাটাগরির, লন্ড্রি সার্ভিস, তাই না। তাহলে ব্যান্ডবক্সের জন্য রিলেভেন্ট কিওয়ার্ড কোনটা হয় বলেন তো। ব্যান্ডবক্স তো ওর হচ্ছে একটা নেম, কিন্তু ব্যান্ডবক্সের জন্য আমি কোন নিশের কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি, আর একটু বলেন দেখি কি আসে। লন্ড্রি, ক্লিনিং সার্ভিস, তাহলে কি কটা ক্যাটাগরি, হ্যাঁ, ক্লিনিং, ড্রাই ওয়াশ। তো এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কি ক্লিনিং ওয়াশিং এর থেকে কি ড্রাই ওয়াশটা বেশি পপুলার না। তাহলে এক্স্যাক্ট আমার সার্ভিস রিলেটেড এক্স্যাক্ট নিশ বলেন, সার্ভিস বলেন, এক্স্যাক্ট কিওয়ার্ড কোনটা, সিলেক্টেড কিওয়ার্ড ড্রাই ওয়াশ। তাহলে কি, হ্যাঁ, এটা আমার ইউআরএল এ থাকতে হবে। তাহলে কি ড্রাই ওয়াশ রিলেটেড আমার আর্টিকেল থাকতে হবে, টাইটেল থাকতে হবে, মেটা টাইটেল থাকতে হবে, এবং ইউআরএল এ এক্স্যাক্টলি এত কিছু কিন্তু আপনার ক্লায়েন্ট বুঝবে না, এটা আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। না, চেঞ্জ সেটা পরে, সেটা হচ্ছে আপনি যখন ডেলিভারি দেবেন আপনি কাজটা কিভাবে করবেন। যে এখন আমি এটা ধরতে পারছি যে আচ্ছা আমার এটা হচ্ছে একটা ওয়েবসাইটে কি এটা আমার পোর্টফোলিও, একটা পোর্টফোলিও ওয়েবসাইট, সেখানে আমার নাম দেয়া হচ্ছে সানজিদা, ঠিক আছে। এখন আমি তো আমার আর্টিকেলে সবকিছুতে সানজিদা লিখতে পারবো না, পারবো, এটা হচ্ছে আমার জাস্ট ডোমেইন নেম হচ্ছে সানজিদা, কিন্তু আমার এই ওয়েবসাইট কোন ক্যাটাগরির, পোর্টফোলিও, সানজিদাস পোর্টফোলিও। তাহলে কি আমি এরপরে কি আমার ওয়েবসাইটের টাইটেলে হচ্ছে পোর্টফোলিও ওয়ার্ডটা রাখতে পারি। এখন আমাকে টার্গেট করতে হবে যে পোর্টফোলিও ক্যাটাগরিটা যদি আমি রাখি এর রিলেটেড কি কি আসে, পোর্টফোলিওতে কি আসবে, আমার ইন্ট্রোডাকশন আসবে, প্রফেশন আসবে, ঠিক আছে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আসবে, আমার কাজের জায়গাগুলো আসবে, আমি কোন টপিকে কাজ করি। এক্স্যাক্টলি এই জিনিসটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি ওর ওয়েবসাইটের জন্য কি নিয়ে কাজ করবেন। তারপরে হচ্ছে আপনার ওই অনুযায়ী হচ্ছে ইউআরএল কাস্টমাইজ করা। আমরা স্বাভাবিকভাবে অনেক ইউআরএল কাস্টমাইজ করা বুঝি কি ইউআরএল কাস্টমাইজ করাই মানে হচ্ছে আমার নামের সাথে মিল থাকতে হবে, ব্যাপারটা এমন না। আপনার এক্স্যাক্টলি মেইন কিওয়ার্ডটা বের করতে হবে যে কোন কিওয়ার্ডটা বেস করে ওভারঅল ওয়েবসাইটটা আমি র্যাঙ্ক করব। তখন কি এই যে যেই মেইন কিওয়ার্ডটা ধরবেন এটার ভলিউমটা খুব হাই রাখবেন, খুব হাইলি একটা ভলিউমের কিওয়ার্ড রাখবেন। কিওয়ার্ড তো আমরা শুধু টাইটেল যে বের করব টাইটেলের কিওয়ার্ড না। এখন আমার যদি বলি পোর্টফোলিও,
এটা আমার লোকেশন দেওয়া হচ্ছে ইউএসএ। আচ্ছা, ইউএসএ থেকেই আমরা দেখি যেটা আসছে। এখন হ্যাঁ বলেন। একটা question, যেমন আপনি বললেন ড্রাইভার বাংলাদেশের জন্য, হুম। তাহলে আমার ওইভাবে চিন্তা করতে হবে কান্ট্রি ওয়াইজ যে কোন কিওয়ার্ডটা হ্যাঁ, যাবে, হ্যাঁ। ওইভাবে আমি চিন্তা করব। এই যে এখন আমি যে কাজটা দেখাচ্ছি ওভারঅল একটা ওয়েবসাইটে আপনারা কি কি পয়েন্টগুলো মাথায় রেখে কাজ করবেন, এই জিনিসটা এখন আমরা কি আমি একটা জিনিস ডিসাইড করতে পারছি যে আমাকে পোর্টফোলিও নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখন পোর্টফোলিও রিলেটেড কি কি টপিক আসে এটা আমার জানা নেই, এটা আমার জন্য একদম নিউ। তখন আপনি কি দেখলেন, হ্যাঁ পোর্টফোলিও, সরাসরি পোর্টফোলিওর বেশ ভালো একটা ডিমান্ড আছে, কম্পিটিটরও ভালো আছে। এখন এক্স্যাক্টলি আমার একটা ওয়েবসাইটে দেখা যায় 1 লাখ 1.5 লাখ পর্যন্ত ওয়ার্ড নিয়ে আমি কাজ করতেছি। ওয়ার্ডের মধ্যে যদি বলি হচ্ছে বেসিক কিছু ওয়ার্ড 500 1000 ওয়ার্ড, 500 ওয়ার্ডই ধরি। 500 ওয়ার্ডের মধ্যে সব তো আমার এসইও ফ্রেন্ডলি হবে না। 500-এর মধ্যে আমি টার্গেট করি 100 আমি এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড রাখবো। যে জন্য আমরা এত কিওয়ার্ড রিসার্চ কেন করছি, বললেন যে এই কিওয়ার্ড দিয়ে আমরা কি করব, এই কিওয়ার্ড দিয়ে কি করব। আপনাকে আপনি একটা ফাইল করে রাখলেন, 2000 ওয়ার্ডের আপনার কিওয়ার্ড রিসার্চের একটা ফাইল আছে। আপনি যেটা জিজ্ঞেস করলেন রাইম, ঠিক না, আপনার নাম রাইম না? হ্যাঁ, আপনি বললেন যে এক্স্যাক্টলি কিওয়ার্ড রিসার্চ করে আমরা কি করব। আপনার একটা ফাইল রেডি করা আছে, আপনি তো ওর নিশটা সিলেক্ট করলেন, ও কোন কিওয়ার্ড বেস কাজ করবে, ফাইলটা রেডি করলেন। এখন আপনার মনে করেন একটা ওয়েবসাইটে 2000 বা 3000 ওভারঅল কিওয়ার্ড আছে, তার মধ্যে কোন কিওয়ার্ডটা আপনাকে রাখতে হবে। আপনার তো মেইন কাজ হচ্ছে ওয়েবসাইটটা আপনি ট্রেন্ডিং এ নিয়ে আসবেন, হ্যাঁ র্যাঙ্কিং এর টপে নিয়ে আসবেন। তখন কি 1000 কিওয়ার্ডের মধ্যে আপনার কাছে 1000 কিওয়ার্ডের কালেকশন আছে, আমরা বলি না যে ড্রেসের কালেকশন, গানের কালেকশন, সেভাবে কিওয়ার্ডের আপনার কালেকশন করা আছে। এখন ওর থেকে আপনি যখন আর্টিকেল রাখবেন, আর্টিকেলের মধ্যে আপনি জানতেছেন যে আমার সামনে আমি যে এই ওয়ার্ড, এই যে পোর্টফোলিও ওয়ার্ডটা, এটার ভলিউম আমার প্রায় 74,000, এটা আমি টাইটেল ইউজ করতে পারি, এটা আমি ইউআরএল ইউজ করতে পারি, তাই না। ইউআরএল এ কি ইউজ করবো, ইউআরএল এ এমন একটা কিওয়ার্ড ইউজ করব যেটার খুব হাই ভলিউম, কারণ আমার র্যাঙ্কিংটা কিভাবে আসবে, লোকজন সার্চ করবে, সার্চ করলে আমার ওয়েবসাইটটা তার সাজেশনে আসবে, তাই না। সার্চ করবে ওয়েবসাইটটা তার সাজেশনে আসবে। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যদি আমরা বলি এই যে মোটামুটি দেখেন যে এখানে একটা ওভারঅল ওয়েবসাইট চলে আসছে কিওয়ার্ড টুল। এটার প্লেন যে ওয়েবসাইটের এটা দেয়া আছে কি www.keywordtool.y। এটার যদি আমি পেজে যাই, এটা প্রত্যেকটা পেজে কিন্তু এক একটা পেজে এক একটা কিওয়ার্ড আসবে আর কি, ইউআরএলটা আসবে। ইউআরএলটা তখন কি চেঞ্জ হয়ে যাবে। এরকম প্রবলেম করতেছেন কেন? ইউআরএলটা চেক করেন, এখানে দেখেন আমার ফার্স্টের এক্স্যাক্টলি এটার মেইন ইউআরএলটি cadbury.co.uk। এটার যখন রেসিপিতে গেছি তখন কি ইউআরএল এর সাথে কিন্তু /recipe কিওয়ার্ড চলে আসছে। এরপর আমি যদি এক্সপ্লোরে যাই তখন দেখেন এটা কি কি আসে, এক্স্যাক্টলি ইউআরএল গুলো কি আপনারা ডিফারেন্সটা বুঝতে পারতেছেন, কি কাস্টমাইজ আমরা করব, হ্যাঁ খেয়াল করছেন, যেখানে যাচ্ছি ওই অনুযায়ী ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হিস্ট্রি চলে আসছে URL। এখন এখানে কিন্তু দুইটা আছে ক্যাডবেরি, হ্যাঁ এগুলো আমরা অনেক কিছুই দেখি না, এই যে চেঞ্জটা চেঞ্জটা কমন, কিন্তু এই চেঞ্জটাই তো আপনাকে করতে হবে।
এই চেঞ্জটাই, এই কাস্টমাইজ ইউআরএলটাই আপনি করবেন। এখন আমি যদি অ্যাভারেজ হচ্ছে ক্যাডবেরি সব জায়গায় হচ্ছে অ্যাবাউট দেয়া, এটা আমার কেন আসছে? এটা অ্যাবাউট, হিস্টোরি, আওয়ার স্টোরি, 3টা সেকশন কিন্তু দেয়া। তাহলে কি অ্যাবাউট সেকশনের মধ্যে হিস্টোরি, হিস্টোরি সেকশনের মধ্যে আওয়ার স্টোরি। আমি যদি রেসিপিতে চলে যাই তখন দেখেন সবকিছু চেঞ্জ হয়ে জাস্ট রেসিপি চলে আসছে। ঠিক আছে, এটাই আপনি কাস্টমাইজ করবেন। এখন আমি বুঝবো কিভাবে যে আমি এই পেজের জন্য রেসিপি দিব না অ্যাবাউট দিব না প্রোডাক্ট দিব? আপনার এই সেকশনে আর্টিকেলগুলো কি রেসিপি রিলেটেড, তাই না? আপনার নিশ কিওয়ার্ড এই জায়গায় কি, এখানে ওভারঅল সবকিছু রেসিপি আছে, তাই না? আপনি এই রেসিপি কিওয়ার্ডটা ইউআরএল এ রাখবেন এবং এইটাই হচ্ছে আপনার এই পেজের জন্য। আমি যদি বলি এই পেজে ওভারঅল এই পেজের জন্য এইটাই হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। ওয়েবসাইটে আপনি যখন একটা আর্টিকেল পাবলিশ করবেন, সিঙ্গেল ওয়ার্ড বেস আপনি আর্টিকেল রাখবেন। এখানে হচ্ছে রেসিপি এক্সাক্ট, তারপরে রেসিপির মধ্যে অনেকগুলো সেকশন আছে, কিন্তু আমার মেইন পেজটা কি রেসিপি নিয়ে। আমি এক্স্যাক্টলি রেসিপি কিওয়ার্ডটা ইউআরএল এ সেট করে দিয়েছি। এরপরে যদি বলি যে প্রোডাক্টের মধ্যে কি ফ্লেভার আছে, তারপর ব্র্যান্ড আছে, সবকিছু আছে, কিন্তু আমার কি এক্স্যাক্টলি প্রোডাক্ট, ফ্লেভার, ক্যারামেল চকলেট, এই জিনিসটা একজন এসইও এক্সপার্ট করে। ঠিক আছে, এই ইউআরএল চেঞ্জটা একজন এসইও এক্সপার্ট করে। এগুলো আপনি চেঞ্জ করে দিবেন, ডেভেলপ হচ্ছে ডেভেলপার করবে। আমাদের এসইওর কাজ কি? ইউআরএল চেঞ্জ, এইটা প্রত্যেকটা পেজে আপনি ইউআরএলটা পেজ বুঝে। এখন আপনি মনে করেন এই যে প্রোডাক্টের দেখা গেছে আমার মেইন পেজটা কি, মেইন পেজ হচ্ছে প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্টের উপরে যখন আমি কার্সরটা রাখি অনেকগুলো অপশন আসে। এই যে অপশনটা আসে, এই কাজটা কার? অপশনটা আসবে, কি অপশন আসবে? এই কাজ হচ্ছে ডেভেলপারের, তাই না? এই কাজ ডেভেলপারের, এটা আমার কাজ না। কিন্তু প্রোডাক্টের মধ্যে গেলে ফ্লেভার আসবে, ফ্লেভারে গেলে ক্যারামেল চকলেট আসবে, এই জিনিসটা সেট করবো কে? আমি এসইও এক্সপার্ট। ইউআরএলটা, হ্যাঁ ইউআরএলটা। এখন এখানে একটা কথা হচ্ছে কি, হ্যাঁ, যে এখন আমি যদি মনে করি যে শুধু আমি প্রোডাক্ট দিয়ে রাখবো, সাপোজ ধরেন যে আমি শুধু প্রোডাক্ট দিয়ে রাখবো, যে তো প্রোডাক্টে তো ওভারঅল সবকিছু আছে। এটা যখন আমি প্রোডাক্ট দিয়েছি তখন দেখা গেছে কি হ্যাঁ আমার এটা র্যাঙ্কে ভালো ছিল, আমি 1 মাস বা 6 মাস আগে শুধু দিয়েছি কি www.cadbury.com products, এটা দিয়ে হয়েছে। এখন দেখা গেল কি আমার কম্পিটিটর চলে আসছে যারা ম্যাক্সিমাম কি প্রোডাক্ট কিওয়ার্ড নিয়ে, আগে আমি যখন আমারটা র্যাঙ্কিং এ ছিল তখন এই প্রোডাক্ট কিওয়ার্ডের ভলিউম ছিল ভালো, প্লাস আমার কম্পিটিটর ছিল 1000। এখন আজকে 6 মাস পরে আমার কম্পিটিটর হাই হয়ে গেছে। আমি 6 মাস পরে ওয়েবসাইটে আবার গিয়ে দেখবো আমার যদি ডিজাইন চেঞ্জ করতে হয় আমার ডেভেলপার চেঞ্জ করে দিচ্ছে, আমি তখন কি করব? আচ্ছা দেখি তাহলে প্রোডাক্টের মধ্যে গেলে আমি একটু অন্যভাবে ডিজাইন করে দেখি, প্রোডাক্টের মধ্যে ফ্লেভার আছে, ফ্লেভারের মধ্যে হচ্ছে ডার্ক চকলেট আছে, তাহলে আমি এসইও কেন এটা এইভাবে করে ইউআরএলটা চেঞ্জ করতেছি না যে product/flavor/dark chocolate। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ডার্ক চকলেট কিন্তু ও একটা হাইফেন দিছে। ডার্ক চকলেটটা এখানে আমার উইদাউট স্পেস ছাড়া নাই, আমি এখানে যখন ইউআরএল এ যাব আমার কিন্তু স্পেস অ্যাকসেপ্ট করবে না। সেখানে আপনার কিওয়ার্ডটা কি, আমার এখানে এক্স্যাক্টলি কিওয়ার্ড দেওয়া ডার্ক চকলেট। এখন আমি যদি স্পেস না দিয়ে শুধু ডার্ক চকলেট লিখি, শুধু ডার্ক চকলেট, আমরা যখন কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ডের ভলিউম চেঞ্জ করছি, এই যে আপু তখন বললেন যে আমরা কেন স্পেস দিব, কিভাবে লিখবো ভলিউমটা বের করার সময়, এটা হচ্ছে ভলিউমটা বের করার সময়। আপনি যদি ডার্ক চকলেট স্পেস দিয়ে লেখেন, ভলিউম কত আসছে দেখেন। $74,000 আসছে ভলিউম। দেখছেন, এটাই ম্যাটার করে। এখন বুঝতে পারছেন কেন আমরা কিভাবে হাইফেন দিবেন? বলেন
এটাই তো বলতেছি, ইউআরএল এ আপনি তো স্পেস দিতে পারবেন না, কিন্তু হাইফেন ওখানে অ্যাকসেপ্ট করে। হ্যাঁ ম্যাম তখন কি চেঞ্জ হবে না? না, ম্যাম অনেক সময় হাইফেনের এইটাও না, কান্ট্রি চেঞ্জ করে দেখি আমরা, হাইফেনেও আসে না। ইউকেতে আমাদের দেখেছি এটা তো ইউকেটা আসতেছে, হ্যাঁ আমরা বাংলাদেশেরটাই দেখি, বাঙালি মানুষ বাংলাদেশ থেকেই শুরু করি, দেখি আমাদের দেশের মানুষজনের। ক্যাডবেরি ইন্ডিয়া। না, বাংলাদেশে তো চকলেট আছে, ডার্ক চকলেট বাংলাদেশে খুব একটা ডিমান্ড নেই, ডার্ক চকলেট বাংলাদেশে নাই, ইউএসএ দেখবেন। ইউএসএ দেখলাম একটু আছে, না ইউএসএ তো আসে না। ইউকে ওয়েবসাইটে ইউকে হাইফেন দিয়ে সার্চ করবে না কেউ, এই জন্য হাইফেনে আসবে না। ম্যাম আরেকটা কোশ্চেন, বলেন। এই যে ম্যাম যেমন ডার্ক চকলেট ইউএসএ তে আসলো না, কিন্তু আমার ক্লায়েন্ট বলে দিল তুমি ডার্ক চকলেট নিয়ে কাজ করবা, কিন্তু তোমার হচ্ছে তখন তো আমার ভলিউম নাই, তখন আমি কি করব? মানে ওটা ফিক্স করে দেওয়া হবে। ওটা আপনাকে ওকে ব্রিফ করতে হবে যে তুমি যেই কিওয়ার্ড নিয়ে আর কি কাজ করতে চাচ্ছ, তোমার লোকেশনে তো এই কিওয়ার্ডের হচ্ছে ডিমান্ড খুবই কম। আচ্ছা এটা তাকে ওইভাবে করে ব্রিফ করতে হবে, তাকে ওইভাবে করে বুঝায় শুনে ম্যানিপুলেট করতে হবে, যাতে সে পরবর্তীতে আপনাকে বলতে না পারে যে এই জিনিসটা তোমাকে দিয়ে কাজ করাইছে, তুমি আমাকে এটা ব্রিফ করো নাই কেন, তাহলে তো আমি ডিসিশন চেঞ্জ করতাম। আচ্ছা বুঝতে পারছেন? ওকে বুঝাইতে হবে যে এক্স্যাক্টলি তুমি যেই দেশের জন্য কাজ করতে চাচ্ছ, তোমার এই দেশে এই প্রোডাক্টের কিওয়ার্ড খুব ইয়ে। এই দেখেন ডার্ক চকলেট বাংলাদেশে আসে না, কিন্তু ডার্ক চকলেট প্রাইস ইন বাংলাদেশ, এটার ভলিউম আছে, এটার ভলিউম আছে, দেখছেন? কিওয়ার্ডের লোকেশনে বেস করে। তো এই যে হাইফেনটা এখানে কেন দিচ্ছি, আমার এইখানের ক্যাটাগরিতে কিন্তু সরাসরি ডার্ক চকলেট দেয়া, তাই না? তো আমার এই জায়গাটায় দেখা যাবে আমার কিন্তু স্পেস হচ্ছে একসেপ্ট করবে না, তখন আমরা ওয়েবসাইট কি যে কোনো ইউআরএল, আপনি ফেসবুকে যাবেন, ইউআরএল এ আমার হাইফেন বা ড্যাশও না, হাইফেনটা ছোট হাইফেনটা আমার একসেপ্ট করে, তখন আপনি যে একটা টাইটেল, আপনার টাইটেলের মধ্যে 3-4টা ওয়ার্ড আছে, ওটাকে আপনি বোঝানোর জন্য এই কাজটা করবেন, হাইফেনটা এই জন্য দিব। ম্যাম অনেকে এই যে এরকম ক্যাডবেরি দেন বড় বড় ব্র্যান্ড যারা, তাদের যারা এসইও এক্সপার্ট বা ইউআরএল নিয়ে কাজ করে, ওরা তো চেঞ্জও করে না, এটা তো থেকে যায় না এরকম। এটা থেকে যায়, এটা যখন ওরা শুরুতে কাজ করছে ওরা ওইভাবে করে রেখে দিছে, এখন ওরা আপনার থেকে যায় কখন, এখানে আমি নতুন একটা পোরশন অ্যাড করছি, আর্টিকেল চেঞ্জ করলাম, আর্টিকেল চেঞ্জ করে তখন আবার ইউআরএলটা চেঞ্জ হবে। ও আচ্ছা, বুঝতে পারছেন? বুঝছি। বাট ম্যাম হ্যাঁ হ্যাঁ, ম্যাম যারা ক্রিকেট ব্যাট সেল করে একটা কোম্পানি, ওরা খালি ক্রিকেট ব্যাটই সেল করে, মানে এক টাইপের শুধু ক্রিকেট ব্যাটই সেল করতে আছে। তো ওদের ওই ইউআরএলটা পার ডে আপনার চেঞ্জ হবে না, ইউআরএল ব্যাপারটা হচ্ছে পার ডে আপনার চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? আপনি এই ওয়েবসাইটে আপনার পেজ কত, 1টা 2টা 3টা 4 5 6 6টা আপনার ধরেন ল্যান্ডিং পেজ, 6টা ল্যান্ডিং পেজের আপনি সেকশনগুলো লিখে রাখছেন অ্যাবাউট এক্সপ্লোর। এখন আপনি তো ডে বাই ডে আপনার ওয়েবসাইটের অ্যাবাউট এক্সপ্লোর এই সেশনগুলো চেঞ্জ করবেন না। আপনি কি করবেন, অ্যাবাউট সেকশনে আগে আপনার ছিল হিস্টোরি, আওয়ার হিস্টোরি টাইমলাইনে আপনার একটা আর্টিকেল ছিল, এই আর্টিকেলটা আপনি আজকে চেঞ্জ করতেছেন, এই আর্টিকেলটা আপনি চেঞ্জ করতেছেন, কিন্তু আপনার কিন্তু ওভারঅল আওয়ার হিস্টোরি এই টাইটেলটা আপনি রেখে দিচ্ছেন, এই টাইটেলটা আপনি রেখে দিচ্ছেন। ইউআরএলটা কি আসে, ইউআরএলটা আপনার ওভারঅল পেজের নামে, পেজে আপনার যে হেডলাইন যেটা থাকে, টাইটেল থাকে ওইটা, ওখানে তো আপনি ডে বাই ডে টাইটেল চেঞ্জ করতেছেন না। আর বড় বড় যেগুলো হচ্ছে আপনার ব্র্যান্ড যেগুলো থাকে, ওদের তো একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে, ওদের আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ওরা কি করবে, নতুন একটা সেকশন নিয়ে আসলে তখন ওরা ডেভেলপার দিয়ে, যেমন এখানে আমার দেশ আওয়ার হিস্টোরি টাইমলাইন 200 ইয়ার্স অফ ক্যাডবেরি, সেখানে ও যদি চায় যে ক্যাডবেরি ইন 2024, তখন ও একটা নতুন সেকশন নিয়ে আসবে। তখন কি এই সেকশনের ইউআরএল তো আমার সেট করার দরকার নাই, তখন ওই সেকশনটা যে নিয়ে আসছে ওইটার ইউআরএলটা আমি চেঞ্জ করবো এভাবে যে অ্যাবাউট হিস্টোরি, হিস্টোরির মধ্যে গেলে আওয়ার হিস্টোরিতে গেলে ক্যাডবেরি 2024। বুঝতে পারছেন? একটা ওয়েবসাইট যখন পারচেস করবেন, তখন ওয়েবসাইটের যখন নতুন কোনো আর্টিকেল বা নতুন কোনো পেজ রাখবেন, প্রত্যেকটা পেজের জন্য বাই ডিফল্ট একটা হচ্ছে ইউআরএল চলে আসবে,
ওই ইউআরএলটা আপনাকে কাস্টমাইজ করতে হবে। বাই ডিফল্ট প্রত্যেকটার একটা ইউআরএল থাকে। ফেসবুক পেজ ওপেন করবেন, আপনার শুধু পেজ না, আপনার ফেসবুকের যে প্রোফাইল যখন ওপেন করবেন তখন দেখা যাবে কি আপনার নামে থাকবে সানজিদা রহমান 1002244, এটা থাকবে। ওটাকে আমি কাস্টমাইজ করে আমার নামে নিয়ে আসবো। বুঝতে পারছেন? এই গেল আপনার ওভারঅল আমরা একটা ওয়েবসাইটের ইউআরএলটা সেট করব। ইউআরএলটা কিভাবে দেখব, যে আমার পেজের ফার্স্ট পোর্শনে আমি যদি একটা, এটা তো হচ্ছে আপনার মনে করেন একটা ই কমার্স সাইটের আর্টিকেল দিয়ে একটা দেখি, এসইওর একটা ভালো ইয়ে আছে। এই যে ব্যাকলিংকও এটার একটা জিনিস খেয়াল করবেন, আমি সার্চ করলাম কোন কিওয়ার্ড দিয়ে, এসইও দিয়ে, ওর এখানে সরাসরি আমার এসইও কিওয়ার্ডে সার্চে যেটা আসছে দেখা গেছে ওর আর্টিকেলে যা আছে সেটা, কিন্তু ওর এখানে যে শো করতেছে www.backlinko.com হাব এসইও, হোয়াট ইজ এসইও, কিন্তু আমি ওর ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে ওর ফার্স্ট পেজ দেখেন, ফার্স্ট পেজ কি আর্টিকেলে যদি যাই, আর্টিকেলে কিন্তু প্রত্যেকটা পোর্শন আলাদা করে। এখন আমি যখন সার্চ করলাম আমি তো জানি না যে ওর কোন পেজে এসইও আছে, কিন্তু আমাকে কি সরাসরি ফার্স্টে আমার সামনে ওর ওই পেজের ইউআরএলটাই আমার সামনে শো করছে। এখন বুঝতে পারছেন ইউআরএলটা কেন আমরা সেট করে নিব? সরাসরি আমাকে ওই পেজে নিয়ে যাবে, ওই পেজে যে আর্টিকেলটা আছে ওই আর্টিকেলটা নিয়ে যাবে। এখানে দেখেন, এখানে কিন্তু আমার সরাসরি আছে কি চেকলিঙ্কো এসইও চেকলিস্ট, কিন্তু আমাকে কোনটা দেখাইছে, আমাকে শো করছে এইটা যে backlinko.com এর হাব সেকশনে গিয়ে এসইও সেকশন, তারপরে কি এখানে বেশ কয়েকটা সাব সেকশনে গেছে যেটা আমাকে সরাসরি এই আর্টিকেলটা নিয়ে আসছে। তাহলে আমার এখন এই ওয়েবসাইটে কিওয়ার্ড লিখে যেটা সার্চ করবে ট্রাফিককে আমাকে সরাসরি এই পেজেই নিয়ে আসবে। তাহলে এই যে শুরুতে আমরা যেটা একদম শুরুর দিনে জানছি যে কিভাবে একটা র্যাঙ্ক হয়, ফার্স্টে দেখে কি এক্সাক্ট আপনার কিওয়ার্ডটা কার ইউআরএল এ সেট করা আছে, তারপরে কি কার টাইটেলে আছে, মেটা ডেসক্রিপশনে আছে, এটা হচ্ছে সেটার প্রমাণ। এটা সরাসরি কি আমার হোয়াট ইজ এসইও এর মধ্যে কি এসইও কিওয়ার্ডটা কিন্তু আমার ইউআরএল এ সেট করা, এটা আমার এজন্য শুরুতে চলে আসছে, তাই না? ব্যাকলিঙ্কো এটা একটা ওয়েবসাইট, এটা একটা আর্টিকেল বেসড ওয়েবসাইট, এখানে বিভিন্ন এসইও নিয়ে অনেক আর্টিকেলগুলো পাওয়া যায়। তো এটাও এই জন্য আমরা এসইওর ইউআরএলটা, ওয়েবসাইটের ইউআরএলটা চেঞ্জ করব। এখন আপনার যদি দেখা যায় আপনার ক্লায়েন্টের যদি একটা ওয়েবসাইটে 10টা 20টা 25টা পেজ থাকে, তো আমরা ফাইবারে দেখছি না যে ওখানে দেয়া থাকে 2 পেজ এসইও অডিট, 3 পেজ অডিট। অডিটটা কি এখন বুঝতে পারছেন? এক্স্যাক্টলি আপনি 1 পেজ অডিট করে দিবেন, 2 পেজ অডিটের কাজ আরো আসতেছে সামনে, সেটা পরে আর কি। তখন কি আপনার ওইটা আপনার সাথে ক্লায়েন্টের একটা ডিল হবে যে আপনি ওর 1 পেজের জন্য কাজ করবেন, 2 পেজের জন্য কাজ করবেন, না 3 পেজের জন্য কাজ করবেন। কারণ একটা ওয়েবসাইটে মিনিমাম 30 থেকে 40টা পেজ থাকে, মিনিমাম 30 থেকে 40টা পেজ থাকে। তো এই জন্য আমরা প্যাকেজটা এইভাবে করি যে আপনার আমি 2 পেজ এসইও করব, 1 পেজ 2 পেজ 3 পেজ এইভাবে করে। তারপরে যদি সে চায় না ওভারঅল আমার ওয়েবসাইটটাই করে দাও, সেটার জন্য পেমেন্ট আলাদা। বুঝতে পারছেন এখন পেজটা কি এভাবে আসছে? এই হলো আপনার ইউআরএলটা সেট। ইউআরএল সেট করার পরে এরপরে মনে করেন আপনি দেখলেন যে আচ্ছা ঠিক আছে ওর টাইটেল আছে, এটা আমি মোটামুটি মনে করেন একটা এস্টাবলিশড ওয়েবসাইটের কথাই বলি যে আপনার নতুন করে কিছু দিতে হবে না, ওর ওয়েবসাইটে আর্টিকেল সব পাবলিশ করা আছে, সব কিছু আছে, জাস্ট এটা আপনি সেট করে দিবেন। তখন কি দেখবেন যে ওর টাইটেলটা কি, হোয়াট ইজ এসইও। এখন এটা নিয়ে আপনি একটু রিসার্চ করে দেখবেন, কারণ ওরটা অলরেডি পাবলিশড করা, এটাকে আপনার অপটিমাইজ করতে হবে, এটাকে আপনার অপটিমাইজ করতে হবে যে হোয়াট ইজ এসইও। তখন ও যদি ওর সাথে আপনার কমিউনিকেট করতে হবে যে তোমার টাইটেলগুলো কি ফিক্সড থাকবে, ফিক্সড টাইটেল নিয়ে আমি কাজ করবো নাকি আমি আমার মতো করে টাইটেল অর্গানাইজ করব। ও যদি আপনাকে হচ্ছে পারমিশন দেয় তখন আপনি হ্যাঁ হোয়াট ইজ এসইও, তাহলে সেখানে আপনি এটার চেঞ্জ করে দিতে পারেন অ্যাবাউট অফ এসইও, আর্টিকেলটাও আপনি চেঞ্জ করতে পারেন।
এরপরে আসি যে আর্টিকেল, এখন ওর আর্টিকেলটা কি আছে, ও হিউজ হচ্ছে এসিও আর কি, হিউজ কিওয়ার্ড দিয়ে ওয়ার্ড দিয়ে অনেক কিছু দিয়ে আর্টিকেল রেডি করছে, কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন না যে ওর আর্টিকেল নিয়ে আপনি এক্স্যাক্টলি কি কাজ করবেন, এক্স্যাক্টলি আর্টিকেলটা যে আপনি অপটিমাইজ করবেন কোন সেকশনটায় কোন টপিকটা নিয়ে আপনি অপটিমাইজ করবেন। তখন আপনাকে দেখতে হবে টোটাল আর্টিকেলটা আপনি নিজে চেক করে দেখলেন যে ওর আর্টিকেলটা এক্স্যাক্টলি কি বেস। এখানে যদি আমি দেখি হোয়াট ইজ এসইও, এখানে আমার আর্টিকেলটা কি এসইও, এসইও ওয়ার্ডটা নিয়েই আমার আর্টিকেল। সবসময় খেয়াল রাখবেন ওয়েবসাইটে সিঙ্গেল ওয়ার্ড বেস আর্টিকেল রাখবেন, যে কোনো ওয়েবসাইটের জন্য কাজ করবেন, সেখানে হোক পেজ অনেকগুলো হোক, এখানে কি এসইওর কোনো কিছু বাদ দিয়ে দিছে, হোয়াট ইজ এসইও, সার্চ ইঞ্জিন পজিশনিং, তারপরে হচ্ছে এসইও অ্যান্ড এসইমি, প্রত্যেকটা সেকশনে কিন্তু রাখছে, কিন্তু ও কি প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে সেকশন করে রাখছে। ও একটা আর্টিকেলের মধ্যে সব একদম বসায় দেয় নাই যে এই আর্টিকেলের মধ্যে এসইও দিছে, তারপরে হচ্ছে এসইও ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন সবকিছু দিছে, এমন করে নাই। ও এখানে একটা আর্টিকেল রাখছে সিঙ্গেল একটা ওয়ার্ড বেস, যে শুধুমাত্র এসইওটা কি, তারপরে দিল কি এসইও কাইন্ড অফ এসইও, কিভাবে এসইও করব। এভাবে ওয়েবসাইটে আপনারা রাখবেন কি সিঙ্গেল ওয়ার্ড বেস আর্টিকেল রাখার ট্রাই করবেন। তখন আপনি দেখতে দেখতে চিন্তা করলেন যে আচ্ছা ওর হচ্ছে ওভারঅল কতগুলো ওয়ার্ডের এসইও, যেমন মনে করেন এখানে 500 ওয়ার্ড আছে এসইও, 500 ওয়ার্ডের একটা আর্টিকেল, 500 ওয়ার্ডের মধ্যে ওর তো মেইন টার্গেটেড কিওয়ার্ড কোনটা, এসইও, তাই না? এখন 500 ওয়ার্ডের মধ্যে ও এসইওর ওয়ার্ডটা রাখছে 10 থেকে 12 বার, 10 থেকে 12 বার। এখন এটার একটা রেশিও আছে, এই রেশিওটা কি, আমরা সাধারণত কি ওভারঅল আপনি যতগুলো ওয়ার্ডের এসইও করবেন ওই ওয়ার্ডের 0.5% আপনি টার্গেটেড ওয়ার্ড রাখবেন। আপনার যদি আমরা ধরি 1000 ওয়ার্ডের বা 500 ওয়ার্ডের হচ্ছে এসইও রাখবো, এবং এটার কতগুলো আপনার আর্টিকেলে কত ওয়ার্ডের আর্টিকেলটা রাখবেন এটা আপনার ডিপেন্ড করে আপনার কম্পিটিটর যারা আছে। আপনার কম্পিটিটর এখন ওভারঅল সব কম্পিটিটর দেখবো না, আপনি যেই টপিক নিয়ে ওয়েবসাইট র্যাঙ্ক করতে চাচ্ছেন ওই টপিকের আপনার টপ 5-এ কারা আছে, টপ 5-এর তাদের সেম পেজে, সেম ক্যাটাগরির পেজে তারা কত ওয়ার্ডের আর্টিকেল রাখছে। সে রাখলো আপনার 500, আপনি সবসময় কি তার থেকে 100 বেশি রাখলেন, 700। সে ইমেজ রাখছে কয়টা, 10টা, আপনি সেখানে 12টা রাখবেন। সে সাব হেডিং দিছে 9টা, আপনি সেখানে 10টা রাখবেন। তার থেকে আপডেট কিছু ভার্সন নিয়ে তার থেকে সবসময় এগিয়ে থাকতে হবে, যে তার ওয়েবসাইটের যদি একজন ট্রাফিক এসে 2 মিনিট সময় ব্যয় করে, আপনার কাছে এসে 2.5 মিনিট সময় ব্যয় করবে, এবং অবশ্যই ইনফরমেটিভ হবে। এখানে আর্টিকেল লিখতে হবে আপনাকে ওইভাবে করে যে আপনার আর্টিকেলটা যেমন সহজেই মানুষ বুঝতে পারে, সিম্পল ওয়ার্ড, বেশি ইনফরমেটিভ আর্টিকেল, ঠিক আছে? এখন আপনার যদি এখন যে কোনো একজন, আমি যদি একটা ওয়েবসাইটে গিয়ে বলি যে দেখলাম অনেকক্ষণ দেখলাম কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না, তখন কি আমি দ্বিতীয়বার ওখানে যাব না, দ্বিতীয় সেকেন্ড কোনো পেজ ভিজিট করব না। কিন্তু আমার যদি মনে হচ্ছে যে না আমি তো বুঝতে পারতেছি প্রত্যেকটা জিনিস, আমি তখন কি একটা একটা করে পেজ ভিজিট করব। তো এটা হচ্ছে আর্টিকেল লেখার একটা নিয়ম আছে। তো আমরা দেখি যদি আপনি দেখেন যে আপনার যে কম্পিটিটর তারা হচ্ছে মনে করছেন যে 700 বা 800 ওয়ার্ডের রাখছে, তখন আপনি চিন্তা করবেন আমি 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখবো। সেখানে আপনি কি 0.5 দিয়ে সরি, হ্যাঁ ঠিকই তো ছিল 1000, হ্যাঁ হ্যাঁ না 5% না, এটা হচ্ছে 0.5%, 0.5% করতে হবে। কিন্তু এখানে তো 50টা আসবে, 50টা তো এই 10টা আসবে। আমি না এই ক্যালকুলেটরের হিসাবটা বুঝতেছি, মানে এটা কেন করা লাগে? এই ক্যালকুলেটর আপনি এক হচ্ছে কেজিআর এর সময় করবেন, আর এখানে আপনি ওভারঅল এটা হিসাব করেই তো আপনি এটা রিডিজাইন করবেন। এটার একটা বুঝি না, ডিরেক্ট 5% তো না, আমার 0.5%, 0.5%-এ আপনি 1000-এ 5টা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড রাখতে পারবেন, 5 বার।
হ্যাঁ 0.5%। তাহলে কি আপনার এখানে দেখা যাচ্ছে কি আপনি 1000 ওয়ার্ডের যদি আপনি একটা আর্টিকেল লেখেন, সেখানে আপনি এসইও তো হচ্ছে আপনার টার্গেটেড মেইন কিওয়ার্ড। যদি 0.5 তাহলে 1000 ওয়ার্ডের মধ্যে আপনার টোটাল এই শব্দটা আসবে কিন্তু 5টা। হ্যাঁ 5টাই দিতে হবে, 5টাই দিতে হবে। এবং এখানে আপনি যদি ফাইবারের গিগ পাবলিশ করেন, সেখানে আমরা তো ফাইবার থেকে আপনার সরাসরি ধরে কি আপনার আর্টিকেল বা ডেসক্রিপশন যত বড় হোক আপনি 6টার বেশি দিতেই পারবেন না, ফাইবার আপনাকে পাবলিশই করতে দিবে না। সেটা আপনি 200 দেন 1000 দেন, ওরা সর্বোচ্চ হচ্ছে 1200 ক্যারেক্টারস হচ্ছে অ্যাকসেপ্ট করে, সেখানে 1200-এর মধ্যে ওরা 6টার বেশি দিতে দেয় না। আর্টিকেলে ওয়ার্ড আর্টিকেল না, ঠিক ফাইবারে যে গিগ পাবলিশ করি না আমরা ডেসক্রিপশন, হ্যাঁ টার্গেটেড কি সেম কিওয়ার্ড আপনি 6বারের বেশি ইউজ করতে পারবেন না, 4বার ইউজ করা সবচেয়ে ভালো, 4বার ইউজ করা। কারণ ফাইবারের আপনার গিগটাকেও তো র্যাঙ্ক করতে হবে, তাই না? র্যাঙ্কিং এর জন্য 4বার ইউজ করা সব থেকে ভালো। তো আপনি এসইওটা এভাবে করবেন যে দেখলেন যে ওর এখানে ওয়ার্ড আছে হচ্ছে 100টা, তার মধ্যে ও 10টাই দিয়ে রাখছে মেইন টার্গেটেড কিওয়ার্ড। না, তাহলে আমরা আর্টিকেলটা কিভাবে লিখবো? আর্টিকেলটা আপনি আর্টিকেলে সিনোনিম ইউজ করেন, বিভিন্ন এক্সাম্পল দেন, কিন্তু সরাসরি টার্গেটেড সেম কিওয়ার্ড আপনি 0.5%, শুধু 5% না 0.5%, এটা একটু সবাই খেয়াল রাখবেন। যে কোনো আর্টিকেল যে কোনো প্ল্যাটফর্মের জন্য হোক, যতগুলো ওয়ার্ড হবে তার 0.5%-এর বেশি কোনো সেম ওয়ার্ড আপনারা ইউজ করবেন না। এটা তাহলে এসইও ফ্রেন্ডলি হয় না, এসইও ফ্রেন্ডলি হয় না, প্লাস ওই আর্টিকেলটা আপনার র্যাঙ্কিং এ আসার জন্য ভালো একটা কোয়ালিটিফুল আর্টিকেল হয় না। ম্যাম একটা কোশ্চেন বলেন। আর্টিকেলটা তো আমি লিখতেছি না, বাট আমি এখানে পেজে দেখতেছি যে আমার এতবার ইউজ করতে হবে, তাহলে ওনাকে আবার বলতে হবে যে আপনি যাকে দিয়ে আর্টিকেল লিখাবেন বা আর্টিকেল, ওনাকে এত কিছু বলতে যাবেন না, আপনাকে তো উনি অপটিমাইজ করতে দিছে, তখন আপনি আপনার মতো করে অপটিমাইজ করে নেবেন। আমি করে যে আপনি দেখলেন এখানে আর্টিকেলে এখানে কতগুলো ওয়ার্ড হতে পারে, 100 বা 150 সর্বোচ্চ, তার মধ্যে ও দিল কি 6টা এসইও ওয়ার্ড দিয়ে দিছে, কিন্তু ও 6টা দেয় না, ও দিছে টোটাল কয়টা? 1 2 2টা দিছে, 2টা দিছে, 2টার বেশি দেয় না। দেখছেন ও কিন্তু পার্সেন্টেজ ঠিক রাখছে যে আপনার ও 2টা দিছে। এখন এখানে কি আপনি দেখতেছেন যে 0.5%-এর উপরে আমার যাওয়া উচিত না, তখন আপনি কি করবেন? আপনি তখন আপনার তো হচ্ছে তাকে দিয়ে লেখাইছে, কাকে দিয়ে লেখাইছে এটা না, ও তো ওভারঅল আপনাকে হচ্ছে অপটিমাইজেশনের জন্য হায়ার করছে। আপনি এসবের জন্য তাকে না, তার সাথে আপনার ফার্স্টে যে মিটিংটা হয়ে গেছে ওইটা আপনি ওভারঅল সব তাকে জেনে নিছেন। আপনি কাজের আগে 10 মিনিট বা একটা দিন সময় নিছেন যে আমি আপনার ওয়েবসাইটটা ভিজিট করে দেখব, আপনার ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া নিব, আইডিয়া নেওয়ার পরে তারপরে তো আপনি কাজটা হচ্ছে অ্যাকসেপ্ট করছেন, তারপরে তার সাথে আপনি কোলাপ করে তখন শুরুতেই তো আপনি ইন ডিটেইলস যে আচ্ছা আপনার ওয়েবসাইটে এই প্রবলেমগুলো আছে, আমার এই জিনিসগুলো চোখে লাগছে, আমি এগুলো আমার মতো করে চেঞ্জ করে নেব। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরুতেই তো এই পারমিশনগুলো নিয়ে নেবেন। আচ্ছা, আগে নাকি ওভারঅল মানে কোনো অফারের টাইম বুঝি নেই, মানে কি যে আমি যে ক্লায়েন্টদের সাথে এটা কি মার্কেট প্লেস নাকি নরমাল যে কোনো কাজে আপনি যদি এখন হচ্ছে আমাদের লোকাল মার্কেটে কাজ করেন বা যে কোনো একটা অফিসে কাজ করতেছেন, আপনার হ্যাঁ আপনার বস আপনাকে বললো যে আপনাকে আমি একটা ওয়েবসাইট দিচ্ছি, ওয়েবসাইটটা আপনি অডিট করে দেন, ওয়েবসাইটে কি কি আছে, তখন আপনাকে তো এই জিনিসগুলো বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে দেখবেন ওরা শুরুতে আপনাকে এই জিনিসগুলো বলে দিবে না যে তোমাকে ওয়েবসাইটটা দিলাম, এই ওয়েবসাইটের আর্টিকেলগুলো এসইও করো, এই জিনিসটা বলবে না। ওরা ফার্স্টে 3 থেকে 4 দিন আপনাকে অবজার্ভ করবে, আপনার অবজারভেশন স্কিল কি, আপনি এক্স্যাক্টলি কি কি জিনিস অবজার্ভ করছেন, আপনার থেকে আপনার বস এইটাই ব্রিফ নেবে 3 থেকে 4 দিন। যে কি কি মিস্টেক দেখলাম, হ্যাঁ বড় বড় কোম্পানি যখন হায়ার করে তখন দেখা যায় কি এমপ্লয়ি থেকে বস ভালো জানে, বস কাজ করে না কিন্তু বসের এর থেকে ভালো একজন এমপ্লয়ি থেকে ভালো নলেজ থাকে, সে দেখা যায় কাজ জানে না কিন্তু তার নলেজ আছে, নলেজগুলো খুব ভালো আছে, কারণ এমপ্লয়িকে খাটাতে হলেও নলেজ জানতে হবে, নলেজ যদি না থাকে তাহলে সে হ্যাঁ হ্যাঁ একটা সময় দেখা যায় সে নিজেও এক্সপার্ট হয়ে যায় কিন্তু তার কাজ করার সময় হয় না, কিন্তু সে আপনাকে এভাবে করে ভালোভাবে করে গাইড করতে পারবে। তো আপনি ফার্স্টে কি দেখবেন যে ইউআরএলটা ঠিক নেই, আমার ইউআরএলটা সবসময় যে কোনো কিছু নোট ডাউন করে রাখবেন, যে পয়েন্ট করে রাখবেন। আমার একটা কাজে আমার হচ্ছে সবসময় দেখা যায় কি কাজের সময় আপনার মাইক্রোসফট ওয়ার্ড অথবা নোটপ্যাড দুইটা হচ্ছে আমার অল টাইম অন থাকে, আমার ব্যাগে সবসময় ছোট হচ্ছে নোট রাখি আমি,
যে কোনো কিছু যে কোনো কাজের শুরুতে একটা ডিজাইন করে নেবেন। তো আপনি তাকে বলবেন যে আপনার ইউআরএল গুলো ঠিক করতে হবে, আর্টিকেল গুলো অপটিমাইজ করতে হবে। যদি আমি বলি টাইটেল গুলো আমি আমার মতো, এই জিনিসগুলো তো আপনি শুরুতেই তার সাথে ব্রিফ করে নেবেন। ফার্স্টলি ব্রিফ হ্যাঁ, শুরুতেই ব্রিফ করে নেবেন। তারপরে কাজের ক্ষেত্রে এটা গেল যে 0.5% আর্টিকেল। তাহলে আমার হচ্ছে একটা আর্টিকেল যখন লিখবো, আর্টিকেল তো আমরা এখন চ্যাট জিটিপি থেকে লিখি, তাই না? চ্যাট জিটিপি কে আপনাকে সেইভাবে করে কমান্ড, আমরা চ্যাট জিটিপির সাথে সবাই কি ইউজড এটা কি দেখানো লাগবে? সবাই ইউজড না? Just one. মোটামুটি করে ওরে ঠিকভাবে কমান্ড দিলে ও ঠিক করে Best friend হয়ে গেছে। না, এখন অনেকে হচ্ছে কি কমান্ড দেওয়াটা প্রবলেম করে। So, ma'am, আমাদেরকে যখন URL দিয়ে বলবে যে ওয়েবসাইটটা ডেভেলপ করতে, মানে কি কি ডেভেলপ করা যায়? সেটাই তো, আপনি ফার্স্টে দেখবেন ইউআরএল। আচ্ছা, এটা টপিকটা শেষ করি তারপরে বলি। ফার্স্টে আপনি দেখবেন ইউআরএলটা, আপনি একটা এসইও এর ক্ষেত্রে অন পেজ এসইও, ফার্স্টে আপনার দেখতে হবে ইউআরএলটা আপনি কাস্টমাইজ করবেন। টাইটেল, আর্টিকেলের মধ্যে কতগুলো সাব হেডিং আছে, ওর এই আর্টিকেলটা, ওর এই পেজটা দেখবেন কি অন্যান্য পেজে আছে কি একটা আর্টিকেলের মধ্যে এক পেজের মধ্যে অনেকগুলো সাব হেডিং রেখে দিছে। যেমন আমার এখানেই মনে হয় দেয়া আছে এরকম কিছু। এগুলো কি আমার নিজের করতে হবে, যে কন্টেন্ট এগুলো বুঝানো? এগুলো আপনাকেই করতে হবে। না, আমি এটা সাব হেডিং দেই নাই। হ্যাঁ, এই যে মনে করেন এখানে আমার দুইটা কোটেশন দিয়ে তারপরে আমি একটা আর্টিকেলের মধ্যে ওভারঅল একটা টপিকে ওভারঅল আর্টিকেলটা শেষ করছি একটা পেজে। কিন্তু এই পেজে দেখবেন ও কি করছে, ও সেম এসইও নিয়ে অনেকগুলো কিন্তু সাবহেডিং রাখছে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট পেজে রাখছে। ওর ওয়েবসাইটটা বেশ ভালো একটা ওয়েবসাইট এই জন্য, কিন্তু আমাদের ছোটখাটো ওয়েবসাইটে তো আমরা এতগুলো পেজ রাখতে পারবো না, তখন ওয়েবসাইট হচ্ছে জাঙ্ক হয়ে যাবে। তো ওর এটা হচ্ছে বেশ ভালো একটা ভালোভাবে ডেভেলপ করে, এই জন্য এতগুলো পেজ রাখছে। কিন্তু আপনি অনেক ওয়েবসাইটে দেখবেন কি অনেকগুলো সাব হেডিং থাকে। তো আপনার ওইটা অ্যানালাইসিস করতে হবে যে আমার কম্পিটিটর যারা আছে, আমার ইউআরএল এর জন্য কম্পিটিটর অ্যানালাইসিসের কিছু নয়, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের সাথে ইউআরএলটা আসবে। একজন কম্পিটিটরের কি দেখবেন, সে তার আর্টিকেলটা কিভাবে লিখছে, আর্টিকেলে কোন টপিকগুলো সম্পর্কে ব্রিফ করছে, প্লাস তার কতগুলো হচ্ছে সাবহেডিং আছে, হেডলাইনটা কিভাবে দিছে। হেডলাইনটা আমরা কত ক্যারেক্টারসের মধ্যে রাখবো মনে আছে কেউ বলতে পারবেন? লেস দ্যান 50 উপরে যাব না। 50 উপরে গেলে কি আমার যখন সার্চ করি সার্চ বারে ডট এসে মোর একটা অপশন, এরকম একটা সামহাউ মোরের মতো আসে। এজন্য আমরা কি যে আমার যখন একজন ওয়েবসাইট ভিজিটরস আছে উনি যেন এক দেখায় বুঝতে পারে যে আমার আর্টিকেলটা কি নিয়ে। আর যখন হচ্ছে মোর থাকে তখন কি ওটার প্রতি আমাদের ইন্টারেস্টটা ওরকম কাজ করে না। এজন্য কি দেখবো যে টাইটেলটা দেখবো, আর্টিকেল দেখবো, আর্টিকেলে কতগুলো তার সাবহেডিং আছে, তারপরে এটা আমার কম্পিটিটরের সাথে আমি খেয়াল করব, তারপরে কি সে কতগুলো ইমেজ রাখছে তার ওয়েবসাইটে, বা ওই আর্টিকেলে কতগুলো ইমেজ দিছে। সে দেখা গেছে একটা পেজে 2টা ইমেজ দিছে, বা সে কোনো ইমেজ দিল না, হ্যাঁ আপনি একটু এক্সট্রা অ্যাড করে দিলেন যে আমি একটা ইমেজ বা একটা ডায়াগ্রাম দিলাম। তারপরে হচ্ছে ভিডিও কন্টেন্ট যদি থাকে সে কতগুলা দিছে, তার থেকে সবসময় আপনি তো তাকে কম্পিট করবেন, তার থেকে সবসময় আপনাকে আপডেট থাকতে হবে। তারপরে আরেকটা জিনিস কি, এক্সটার্নাল আর ইন্টারনাল ইউআরএল কতগুলো ইউজ করছে। ম্যাম এটা কিভাবে দেয়? এক্সটার্নাল বলতেছি, এই যে আমার এই ওয়েবসাইটটা দেখেন, এই আর্টিকেলটার মধ্যে হোয়াট ইজ এসইও কিন্তু এরকম ছিল না, ছিল হোয়াট ইজ এসইও এর মধ্যে সবগুলো টোটাল প্যারাটাই হচ্ছে সেম না। একটু দেখি, এখানে দেখেন সার্চ ইঞ্জিন, এটা রেড লেটারে না, এটা আপনি যখন যাবেন আপনাকে অন্য একটা ট্যাবে নিয়ে যাবে না, আমি এটা পাশাপাশি দুইটা দেখানোর জন্য করতেছি।
এটা কি আপনার backlinko.com, এটাও আমাকে নিয়ে গেছে backlinko.com, কিন্তু ডিফারেন্ট পেজ। এটা হচ্ছে ডিফারেন্ট পেজ। ইন্টারনাল লিংক হচ্ছে কি আপনার সেম ওয়েবসাইট সেম থাকবে কিন্তু অ্যানাদার পেজে নিয়ে যাবে। এটা হচ্ছে অ্যাজ এ ব্যাকলিংক আমরা এটা সেট করব। এটাও আপনাকে, আপনি যখন একটা ওয়েবসাইটে হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাবেন তখন এই সব অ্যাক্সেসগুলো আপনার থাকবে। আচ্ছা, ওর কি এক্সটার্নাল কোনো লিংক নাই? অফ পেজ এসইও তো তোমার আমাদের নিজেদেরই এগুলো ক্রিয়েট করতে হবে। অফ পেজ এগুলো সবগুলোই আপনি করে নেবেন। আমি যে ইন্টারনাল লিংক ক্রিয়েট করব কিভাবে করব, বাট এটাই তো বললাম যে আপনাদের তো হচ্ছে এখন ওয়েবসাইট নাই, এগুলো আমরা দেখবো। এগুলো আমরা হচ্ছে র্যাঙ্ক ম্যাথের যখন ক্লাসটা করব তখন দেখবো। এগুলো সব প্র্যাকটিক্যালি আপনি কিভাবে একটা এসইওতে করবেন এটা সব দেখতে পাবেন। ঈদের আগে দেখি আপনাদের র্যাঙ্ক ম্যাথটা ধরতে পারে কিনা। হ্যাঁ, 30 তারিখ তো ক্লাস হচ্ছে আপনাদের। 30 তারিখ আমার সাথে ক্লাস। আপনাদের হচ্ছে নেক্সট যেগুলো ক্লাস আছে আমিই নিব, সিএ ক্লাস পরে দেখা যাবে। হ্যাঁ, আপনি নিলে যদি কোনো কারণে না নিতে পারেন আপনি মেসেজটা দিন, আমার এখানে যে কোনো টাকা দরকার নেই, আপনি কার্ডে মেসেজটা দিন, আজকে ক্লাস হবে না বা হবে না, আমি যেটুকু করি ওইটুকু আমার কাছেই থাকে। একটা কথা বলবো, আপনি যেহেতু নিচ্ছেন ম্যাম আপনি কন্টিনিউ করেন, বিকজ বারবার চেঞ্জ। না, ওইটা হচ্ছে সিএ ক্লাস, তো সিএ ক্লাস পরে, ওটা এখন দরকার নেই আমাদের। সিএ ক্লাসটা পরে, ওটা আমি হচ্ছে অপারেশন ম্যানেজারের সাথে কথা বলছি, তো বলছে যে আচ্ছা আপু আপনার টাইম তো আছে, সিএ ক্লাসটা পরে দিচ্ছি। আমাদের যে ইমেইল মার্কেটিং গুলোকে আপনি দিবেন। স্কিল যেগুলো ক্লাস আছে সবগুলোই আমি নিব। আপনার শুধু সিএ ক্লাসটা কি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে ওপেন করে, মার্কেট প্লেসে কিভাবে আপনি কাজ করবেন, সোজা কথা কিভাবে একটা গিগ পাবলিশ করবেন, এই জিনিসগুলো শুধু দেখাবে। এগুলো হচ্ছে সিএ ক্লাস। হ্যাঁ, আর ওগুলো আমিও চাচ্ছি যে যদি হয় জুনায়েদ ভাই, কিন্তু জুনায়েদ ভাইয়ের তো নাকি প্রবলেম, সে এখনো কন্টিনিউ করতে পারতেছে না। আজকে বিকালে হচ্ছে শরীফ ভাই নেবে। শরীফ ভাই কি আপনাদের কখনো ক্লাস নিছে? ফেসবুক পিক্সেলটাও আপনি দিবেন। ওভারঅল আপনার ডিজিটাল মার্কেটিং এর টপিকের যে কটা ক্লাস আছে সবগুলোই আমি নিব। শুধু সিএ ক্লাসটা হচ্ছে 4টা ক্লাস পাবেন। সিএ ক্লাস তো আপনাদের একটাও হয় নাই, হইছে? না কোনটা পরে হলি আমার জন্য। হ্যাঁ হ্যাঁ আগে কিছু শিখে একবারে তাহলে আইডিয়া দাও। সে লোক আগে থেকে কাজ শেখা ছিল। আমার মতে আপনার একটা কোর্স শেষ করে 6 মাসের আগে মার্কেট প্লেসে কাজ করতে নামা উচিত না, যদি টিকে থাকতে চান। আর যদি হ্যাঁ, এই যে দেখেন ইন্টারনাল লিংক আর এক্সটার্নাল লিংকটা দেখাই। এটা কি আমার এখান থেকে ওর সেম ওয়েবসাইটে নিয়ে গেছে কিন্তু অ্যানাদার পেজ। আর এটাই দেখেন এখান থেকে কিন্তু আমার এই ওয়েবসাইটে নিয়ে গেছে, পুরো অন্য একটা ডিফারেন্ট ওয়েবসাইট না। হ্যাঁ, এটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের সাথে ও কোলাবরেশনে গেছে। যে এই ওয়েবসাইটের এটার লাভ হচ্ছে কার? ওর লাভ হচ্ছে। আলটিমেটলি আমার কিন্তু আহামরি কোনো লাভ হচ্ছে না। আমার ট্রাফিক আমি ওর ওয়েবসাইটে ট্রান্সফার করতেছি। এটা কেন করে? ঠিক আছে, তাহলে আমার লাভ নেই। এটা এখন আপনি দেখতেছেন আপনার আর্টিকেলে লাভ নাই, কিন্তু আপনি যখন ওর ওয়েবসাইটের সাথে এইভাবে কোলাব করবেন তখন আপনি তো ওর সাথেও দাবি খাটাবেন যে এই তোমার ওয়েবসাইটের আমার হচ্ছে লিংকের এগুলো লিংক আপ করে দাও। তখন কি ওর ওয়েবসাইট, হ্যাঁ তখন ওর ওয়েবসাইটের কি, ওর ওয়েবসাইটের ট্রাফিক আবার আপনার ওয়েবসাইটে আসবে না। ট্রাফিক যখন কমে যায় তখন আমরা এইভাবে করে কোলাবরেশন করে তারপর ট্রাফিক নিয়ে আসতে পারি। হ্যাঁ, ওদের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনি তো উইদাউট পারমিশন অন্য একজনের ওয়েবসাইট এভাবে নিতে পারবেন না, তাই না? এভাবে নিতে পারবেন না। তারপরেও কি আপনি যদি চান যে এই ওয়েতে আপনি অন্য একটা ওয়েবসাইটের সাথে কোলাবরেশন করে যে তোমার ওয়েবসাইটে আমার এই আর্টিকেলগুলো আছে,
এই আর্টিকেল নিয়ে আমি হচ্ছে কাজ করতেছি, তুমি একটা আর্টিকেল পাবলিশ করছো, তো তোমার যদি এসইও সম্পর্কে কোনো টপিক লাগে আমার এটা দিতে পারো। তাহলে কি আপনার ওয়েবসাইটের ট্রাফিক ওর ওয়েবসাইটে যাচ্ছে, ওর ওয়েবসাইটের ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসতেছে। ওর এখানে এসইও রিলেটেড আর্টিকেল থাকতে হবে, তাহলে আমি লিংক আপ করতে পারবো, তাই না? ওই দিয়ে। না হলে তো আপনার যদি ওইভাবে ম্যাচ না করে, তাহলে আপনি কি হচ্ছে দেখা গেছে ইমেজের মধ্যে গিয়ে, ইমেজ না সহজ কথা, আপনি হচ্ছে ড্রেসের ওয়েবসাইটের সাথে কি কোলাবরেশন করতে পারবেন? ড্রেসের না। ওয়েবসাইটের মধ্যে আমার এসইও নিয়ে কোনো কাজ আছে? না। নাই। তাহলে ঠিক আছে, Similar website। সিমিলার ওয়েবসাইটের সাথে আপনার ওইভাবে করে কোলাবরেশন করতে But হবে। এটারও তো একটা রিসার্চ করতে হবে না যে ওর website এটাও টা একটা কিরকম? ইনফরমেটিভ, এটা হচ্ছে রিসার্চ নিয়ে বিভিন্ন কাজ করে। তো এই জিনিসগুলো আবার কিভাবে হয়, যেমন আমরা সাধারণত দেখা যায় যারা হচ্ছে বিভিন্ন রিসার্চ পেপার রাখে, এখন আপনার নতুন আর্টিকেল, এখন আপনি কোন টপিক নিয়ে কাজ করতেছেন তার উপরে ডিপেন্ড করে। এখন সেখানে কথা আছে, আমরা যেমন হচ্ছে ক্যাডবেরির ওয়েবসাইটটা দেখছি, এখন ক্যাডবেরি কার সাথে কোলাবরেশনে যাবে? আপনাদের কাজ এখন বেশি আসবে এই ই কমার্স সাইটেরই। ক্যাডবেরি কার সাথে কোলাবরেশনে যাবে বলেন তো? বলতে পারবেন? আইডিয়া আছে ক্যাডবেরি কোন ধরনের ওয়েবসাইটের সাথে কোলাবরেশনে যেতে পারে? হুম, ক্যাডবেরি বিভিন্ন, হ্যাঁ ক্যাডবেরি বিভিন্ন ই কমার্স সাইট আর সুপার শপের সাথে যেতে পারে। কারণ কি আবার হচ্ছে বেবি প্রোডাক্টের সেখানে বাই অ্যান্ড সেল সার্ভিস থাকতে হবে, তাই না? বাই অ্যান্ড সেল সার্ভিস থাকতে হবে। বা সেখানে মনে করেন চকলেট নিয়ে কোনো যদি আর্টিকেল কেউ লেখে, সেখানে সে চাইলে ক্যাডবেরির এই ওয়েবসাইটটা রাখতে পারে, দেখে চকলেট নিয়ে কোনো আর্টিকেল আছে কিনা সার্চ করে দেখি। সব জিনিস হচ্ছে দেখলে আইডিয়া পাবেন। চকলেট নিয়ে তো আছে অবশ্যই। না, সেলফ লার্ন পুরোপুরি বলা যাবে না। ফার্স্টে হচ্ছে গভর্নমেন্ট একটা প্রজেক্টের শিখছি, তারপরে হচ্ছে ইউটিউব ঘেটে ঘেটে বিভিন্ন ক্লাস করে। না না, জয়িতা না, এটা ছিল এলইডিপি, লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট। আবার এগুলো নিয়ে একটা সময় হচ্ছে অনেক রিসার্চ করতাম, অনেক কিছু। এখন অনেকটা কমাই দিছি, তারপরে এখনো সময় পেলে করি। চকলেট নিয়ে আর্টিকেল কি কেউ লেখে নাই? আছে, টপে ট্রেন্ডিং এ নাই হয়তো বা, কিন্তু লিখছে তো অবশ্যই। যেমন উইকিপিডিয়ায় মনে করি, উইকিপিডিয়া চকলেট নিয়ে ম্যাক্সিমাম ওরা যেটা করে তাদের নিজেদের ব্র্যান্ডের ভিতরেই এই আইডিয়াগুলো থাকে, এছাড়া এরকম কমই থাকে না। তারপর আছে আপনার উইকিপিডিয়া থাকে না, উইকিপিডিয়া চকলেট কি, কিভাবে আসছে, ইতিহাস কিভাবে। এখন আপনি ওখানে আপনাকে কোলাবরেশন করতে পারেন যে তোমার চকলেট নিয়ে একটা আর্টিকেল আছে, এইটাও হচ্ছে আমরা ইমেল মার্কেটিং করি। এই সময় আবার ওভারঅল প্রত্যেকটা সেক্টরে না ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটার সাথে আর একটা লিঙ্ক, ঠিক আছে? আপনি এখানে ইমেল মার্কেটিং করে এই রিলেটেড ওয়েবসাইট কারা আছে তাদের মেলগুলো আপনি ফাইন্ড আউট করে, হ্যাঁ ফাইন্ড আউট করে তাদেরকে আপনি ইনভাইটেশন পাঠালেন যে আমি এরকম একটা আর্টিকেল লিখছি, যদি তোমার আর্টিকেলটা দেখলাম, তার ফার্স্টে কি আর্টিকেলটা নিয়ে খুব ভালো প্রশংসা করলেন যে তুমি এইভাবে একটা আর্টিকেল আছে, এখন তুমি যদি চাও তোমার সাথে আমি একটা কোলাবরেশনে যেতে চাই, তো আমার ওয়েবসাইটেও আমি তোমার টার্মসটা ইউজ করব, তোমার ওয়েবসাইটে আমার টার্মসটা ইউজ করো। তো এইভাবে করে আপনি দুইটা হচ্ছে ভিজিটর্স আসা যাওয়া করতে পারে। এটা গেল আপনার। তাহলে আমরা হচ্ছে এখন মোটামুটি বলতে পারি কি কি দেখবেন আপনারা কম্পিটিটরের ওয়েবসাইটে, বলেন তো, বলতে পারবেন? টপিক সবগুলোই বলা হয়েছে, এখন বলেন। শুধু শুনলেই তো হবে না, বুঝতেও তো হবে। অন পেজ এসইওতে আপনি যখন একজন কম্পিটিটরের ওয়েবসাইট হচ্ছে অ্যানালাইসিস করবেন, আপনি আপনার ওয়েবসাইটের সাথে আপনার কম্পিটিটর ওয়েবসাইটের কোন টপিকগুলো অ্যানালাইসিস করবেন? কন্টেন্ট, তারপর হচ্ছে গিয়ে কিওয়ার্ড। কিওয়ার্ড বলা যায় না, কারণ কিওয়ার্ড আমারটা তো ডিফারেন্ট নাও হতে পারে, আমারটা তো সেম নাও হতে পারে। ইউআরএলটাও না,
টাইটেল, টাইটেল content, subheading। সাবহেডিং এর সাথে ইউআরএল ম্যাচ করতেছে নাকি ওইটা? না, ওইটা তো আমি করব, ওইটা আমার কম্পিটিটরের সাথে দেখার কিছু নাই, ওইটা হচ্ছে আমার নিজের, ঠিক আছে? কম্পিটিটর তো তার মতো করে করবে, এখন এটা হচ্ছে আমার টেকনিক। মানে ম্যাম আমার কাজ হচ্ছে কম্পিটিটর যেটা করতেছে ওইটা সিমিলার কাজ করা, এটাই তো। সিমিলার কাজ করা তার থেকে এগিয়ে। Better। কম্পিটিটরের সহজ কথা যদি এক কথা বলি, আপনি কম্পিটিটরের কি কি জিনিস দেখবেন? কম্পিটিটর আপনার হচ্ছে আর্টিকেল লিখছে কত ওয়ার্ডের, এটা আপনাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে। আর্টিকেলটা কত ওয়ার্ডের, আর্টিকেলে কয়টা সাবহেডিং দিছে, কয়টা ইমেজ কন্টেন্ট দিছে, কয়টা ভিডিও কন্টেন্ট দিছে, কয়টা এক্সটার্নাল ইন্টারনাল লিংক করছে, কয়টা 5টা টপিক আপনি ওকে অ্যানালাইসিস করবেন, এটার একটা ফুল রিপোর্ট করবেন। রিপোর্ট কি? আমার ক্যাডবেরি ডেইরি মিল্কের ওয়েবসাইট নিয়ে এক্সেল করলাম, ক্যাডবেরি ডেইরি মিল্কের ওয়েবসাইটের আমার কন্টেন্ট আছে ওভারঅল এত ওয়ার্ডের, এখন কন্টেন্ট কত ওয়ার্ডের এটা দেখবো কিভাবে? ওর কন্টেন্টটা আমার যিনি আছেন তার কন্টেন্টটা কত ওয়ার্ডের, এখানে দেখেন কম্পিটিটরের কন্টেন্ট কিন্তু এখানে শো করতেছে, আপনার এই কন্টেন্টটার ওভারঅল কতগুলো নাম্বার, এই ওয়ার্ডের নাম্বার কতগুলো, এটা আপনি এক্সটেনশন দিয়ে দেখতে পারতেছেন। আপনার এক্সটেনশন দরকার নাই যে আমি এক্সটেনশন দিয়ে দেখবো না, ম্যানুয়ালি দেখবো। ম্যানুয়ালি কিভাবে দেখবো? আপনি এখান থেকে টোটালটা কপি করে একটা ওয়ার্ড ফাইলে নিয়ে যান, ওয়ার্ড ফাইলে নিলেই তো আপনি ওয়ার্ডগুলো কাউন্ট করতে পারতেছেন, ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সেটাই বললাম, আপনি অনলাইনে যদি নাও করতে চান আপনি ম্যানুয়ালি হচ্ছে ওয়ার্ড ফাইলে গিয়েও কাউন্ট করতে পারেন আপনার ওভারঅল কতগুলো ওয়ার্ড আছে। এখন এই জন্য কাজগুলো হ্যাঁ ডক্সে করেন, ডক্সে করাটা সব থেকে বেটার, বারবার সেভ করতে হয় না, যা করে রাখবেন সবই স্টোর হয়ে থাকবে, সবই স্টোর হয়ে থাকবে। তো এটার জন্য কি, এটার যদি ফুল একটা কাজ আমরা দেখি যে আমরা যখন অ্যানালাইসিস করব,
আপনি মনে করেন হচ্ছে 5টা এভাবে একটা শীট করে নিলেন, 5টা ওয়েবসাইট রাখবেন, 5টা ওয়েবসাইটে 5টা হচ্ছে আর্টিকেল রাখলেন, যে কোনো 5টা আর্টিকেল, এবং বারবার ওয়েবসাইটে না গিয়ে ম্যাম ওর বেস থেকে যে কোনো একটা আর্টিকেল যে কোনো একটা আর্টিকেল না, যে আপনার রিলেভেন্ট আর্টিকেল যেগুলো আপনি, হ্যাঁ দেখেন ও কতগুলো হচ্ছে ইমেজ রাখছে, দেখছেন কতগুলো ইমেজ রেখে দিছে। ইমেজের মধ্যে আবার একটা টপিক আছে যে আপনি ইমেজ যেটাই রাখবেন, ইমেজের মধ্যে আপনার এক্সাক্ট যে মেইন কিওয়ার্ড অবশ্যই ওইটা রাখার ট্রাই করবেন। হোয়াট ইজ এসইও এর আমার মেইন কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড কোনটা, এসইও না, ওর ইমেজটা দেখেন, এসইও হ্যাপেন্স হিয়ার, সহজ কথা টাইটেল, এটা ইমেজের মধ্যে। এই টেকনিকটা হচ্ছে, এটা হচ্ছে একদম আপনার পার্সোনাল টেকনিক, এটা কোনো রুলস না। এটা আমরা যখন ইমেজ এসইও কি দেখাইছিলাম আপনাদের গত ক্লাসে, ইমেজ এসইও দেখাই নাই? আচ্ছা, একটা ইমেজ যখন এসইও করবেন, এখনই দেখাই, মনে করেন যে কোনো একটা হচ্ছে ইমেজ আপনি এসইও করতে যাবেন, ইমেজটা অবশ্যই হচ্ছে জেপিজি ফাইলে নিতে হবে। জেপিজি ফাইলে নিলে আপনার যেই ফোল্ডারেই থাকুক না কেন, রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিস একটা অপশন আসবে, এটা হচ্ছে আপনার মেইন অপশনের মধ্যে আপনার আর্টিকেলে যেই টাইটেল দিবেন, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই আপনারা যখন ফাইবারে গিগ পাবলিশ করবেন সেম কাজ করবেন। ফাইবারে গিগে আপনার অবশ্যই কি একটা আর্টিকেলের আর কি থাকবে না, টাইটেল থাকবে না, এক্সাক্ট টাইটেলটা আপনি এখানে দিবেন। তারপরে কি, আচ্ছা এটা বোধহয় আমার জেপিজি ফাইলে নাই, এটা জেপিজি ফাইল না, এটা দিয়ে হচ্ছে না, দাঁড়ান। এই যে আপনি যখন এটা জেপিজি ফাইলে থাকবে তখন কি আপনি ওভারঅল, যেমন এটা আমার ছিল কি ইওর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এটা আমার ছিল টাইটেল, টাইটেলটা দেওয়ার পরে আপনি ডিটেলসে যাবেন, যেই টাইটেল হবে ওই সেম টাইটেলেই কি আপনার ইমেজের নামটাও রিনেম করতে হবে। তারপরে এখানে ডিটেলসে গেলে কি আপনি ওভারঅল আর একটা টাইটেল পাবেন। এটা আমার অলরেডি সব সেট করা আছে। ম্যানেজার সাবজেক্ট কি, হ্যাঁ প্রত্যেকটা ইমেজ হচ্ছে আপনার জেপিজি ফাইলে থাকতে হবে, সেটা আপনি ওয়েবসাইটের জন্য রাখেন বা যেখানে রাখেন, জেপিজি ফাইলে রাখলে হ্যাঁ ডিটেলসে যাবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ডিটেলসে গেলে রাইট বাটনে ক্লিক করলে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিস থেকে জেনারেল আর হচ্ছে ডিটেলসের এই দুইটা কাজ আপনার। এখানে আপনি কোন সাবজেক্টের ইমেজটা দিচ্ছেন, মানে সহজ কথা আমার নিশ কোনটা, নিশটা দিয়ে দিলেন ডিজিটাল মার্কেটিং। রেটিং সবসময় এটা কিন্তু 5 স্টার থাকবে না, ঠিক আছে, এটা আপনার রেটিংটা 5 স্টার দিতে হবে। আমার হচ্ছে এসইও ছাড়া ইমেজ কোনটা, এগুলো করা, এই জন্য এগুলো দেখালে না বুঝতে পারবেন না। এটা করা না। এখানে আমার টাইটেল যেটা দেয়া আছে, যেমন আমি টাইটেল যদি থাকে হোয়াট ইজ এসইও,
আর্টিকেলের টাইটেলটা দিবেন, যে আর্টিকেলের জন্য ইউজ করবেন। টাইটেল এখানেও সেম। সেম জেনারেল ডিটেইলস এই দুটেই না। জেনারেল আর ডিটেলস। টাইটেলটা যেরকম আছে ওরকমই থাকবে। সাবজেক্ট যদি দেই, সাবজেক্ট কি অনুযায়ী এসইও। এখানে টাইটেলটা ঠিক আপনার ইমেজ আর কি আর্টিকেলের টাইটেলটা যেভাবে ক্যাপিটাল, স্মল লেটার, গ্যাপ, হাইফেন যা দেয়া ডুপ্লিকেট ওইটাই জাস্ট এখানে কপি পেস্ট করবেন। হ্যাঁ, রেটিং এ 5 স্টার। তারপরে হচ্ছে এখানে আপনার কিছু ট্যাগ, এই যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন, কিওয়ার্ড রিসার্চের মধ্যে হাই ভলিউম কিছু কিওয়ার্ড ছিল না আপনার? হ্যাঁ, আপনার এসইও অনুযায়ী কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে লোকজন বেশি সার্চ করে, এইভাবে একদম হাই ভলিউমের, ওটার আমার কম্পিটিশন কেডি কিচ্ছু দেখতে হবে না, জাস্ট হাই ভলিউমের এবং কি সুপার হাই ভলিউম যেটাকে বলে, যে যেটার খুবই হাই ভলিউম। এখানে আপনার সিঙ্গেল ওয়ার্ড দিলে সব থেকে ভালো, যদি সিঙ্গেল ওয়ার্ড না দিতে পারেন প্রবলেম নাই, কিন্তু হাই ভলিউম। যেমন এখানে আমি কিওয়ার্ড দেই হচ্ছে এসইও, এসইও এর পরে দেয়া যায় অপটিমাইজেশন। এটাকে আপনি অ্যাজ এ ট্যাগ ইউজ করবেন। এটাকে আরো সহজভাবে যদি বলি, আমরা ফেসবুকে হ্যাশট্যাগ ইউজ করি না, হ্যাশট্যাগ ইউজ করায় দেখা যায় না যে 1 মিলিয়ন 2 মিলিয়ন লাস্ট 1 আওয়ার ইউজ হয়েছে। এখানে টাইটেলগুলো ঠিক এভাবে, যেগুলো খুব রিসেন্ট বা ট্রেন্ডিং যে কিওয়ার্ডগুলো থাকে ওগুলো আপনি এখানে ট্যাগ হিসাবে ইউজ করবেন। এখানে পাঁচটার কম দিবেন না। ইমেজ এসইও, হ্যাঁ, ইমেজ এসইও মানে এটাকে আমি মানে প্রত্যেকটা ইমেজ মানে ফোল্ডারে করতে পারবো। ফোল্ডারে, এটা তো আপনার পিসিতে যেই ফোল্ডারে আছে ওইখানে গিয়ে আপনি জাস্ট এটা সেটিং করে দেবেন, ইমেজের জায়গায় থাকবে। এটা সেট করার পরে তারপরে আপনি এই ইমেজটাই আপলোড করে দিবেন। আচ্ছা, এটা সেট করার পরে তারপরে ইমেজটা আপনি আপলোড করবেন যে কোনো প্ল্যাটফর্মে। অপটিমাইজেশন হয়েছে। হ্যাঁ, তাহলে Website অপটিমাইজেশন বা ওয়েবসাইট বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি অপটিমাইজ করে দেবেন। আপনারা ফেসবুকে যে ইমেজগুলো দিচ্ছেন ওখানে দেখবেন যে ক্যাপশন দিয়ে আপনি ইমেজটা দিচ্ছেন, ওইটাই আপনার যেই রিচ হবে। আপনি যে কোনো একটা ইমেজ হচ্ছে এইভাবে সেট করে তারপরে দিয়েন, যদি আপনি ঠিকঠাক হচ্ছে ট্যাগ ইউজ করতে পারেন এবং এইভাবে করে দিতে পারেন, তাহলে দেখবেন রিচটার রেজাল্টই হচ্ছে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো এখানে আমি অপটিমাইজেশন দিচ্ছি। যদি আরেকটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইমেজে এখানে আপনি হিউজ দিতে পারবেন, কিন্তু 5টা কি 6টা, এর বেশি দরকার নাই। ট্যাগ 5-6টার বেশি দরকার নাই। যেমন আমার এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া দেই, এটা রিলেভেন্ট কিছু ট্যাগ আপনি দিবেন, কিওয়ার্ড ট্যাগ। তারপরে অথার্স, যেটা অথারে আপনি কি দিবেন, অথার্স আর কপিরাইট। আপনি যদি ওয়েবসাইটে দেওয়ার জন্য দেন তখন কি আপনার ওয়েবসাইটের প্লেন ইউআরএল যেটা, এটা আপনি অথারে দিবেন, মানে আমার ইউআরএলটা সরি অথারেরা এটা দিবেন কপিরাইটে। প্লেন যে ইউআরএলটা যেমন www.cadbury.com, এটা হবে কি আপনার কপিরাইট, এটা খেয়াল করবেন। আর অথারে কোনটা, আপনি যেই পেজের জন্য ইউআরএলটা সেট করলেন এই ইমেজটা যেই পেজে দিবেন, ওয়েবসাইট যেটা, ওয়েবসাইটে আমার কয়েকটা হচ্ছে পোর্শন থাকে না, কয়েকটা পেজ থাকে না, তো ওইটা দিবেন আপনি অথারে। ঠিক আছে, এখন এটা আমাদের সবকিছুর জন্য সেম হয় না। কেমন, আপনি যখন ফাইবারে গিগ পাবলিশ করবেন, ফাইবারে আপনার ইউআরএল হবে সেম, একটা ইউআরএল আসবে যে আপনার নামে www.fiverr.com, আপনার অ্যাকাউন্টের নাম যদি থাকে সানজিদা রহমান, তো অ্যাকাউন্টের নাম www.fiverr.com/সানজিদা রহমান। এটাই হচ্ছে আপনার কপিরাইট বা অথার। কিন্তু ওয়েবসাইটে সেম করবে না, ওয়েবসাইটে অথারসে দিবেন কি আপনার পেজের ইউআরএল, ওয়েব পেজ, যে ওয়েব পেজের জন্য আপনি পাবলিশ করবেন ওই ওয়েব পেজের ইউআরএলটা অথারে দিবেন, কপিরাইটে ডিরেক্ট ওয়েবসাইটটা দিবেন, যে এই ওয়েবসাইটের কপিরাইট হচ্ছে এটা। ঠিক আছে, এটা দেওয়ার পরে এখানে আমি একটা দিয়ে দেই, হ্যাঁ এটা আপনার পিসির যেই ফোল্ডারে আছে ওখানেই আপনি সেট করে রেখে দিবেন। আচ্ছা ম্যাম, আপনি বলেন। ফেসবুকের যে
দিই ওটা ওইভাবে করতে পারবো তাহলে তখন কোনো ইউআরএল দিতে হবে না বা কিছু দিতে হবে হ্যাঁ, আপনার ফেসবুকের প্রোফাইল আছে না, হ্যাঁ হ্যাঁ প্রোফাইলের উপরে ইউআরএলটা থাকে, আপনার যদি ইউজার নেমটা সেট করা থাকে প্রোফাইলে, তখন ফেসবুকে দেখবেন facebook.com/ আপনার নাম চলে আসবে কোথায় ইমেজে ইমেজে যে অথর আর কপিরাইট যেটা আছে এটা আপনি দিয়ে তারপরে এই ইমেজটা আপনি নর্মাল যেখানে আপলোড করার সেখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইমেজ এসইও। তাহলে কি এসইওটা যে শুধু আপনি হচ্ছে আর্টিকেল করবেন তা না, আপনার ইমেজে কিন্তু আপনি অ্যাজ এ ব্যাকলিঙ্ক প্রত্যেকটা জিনিস সেট করে দিয়েছেন। এখন আপনার যখন সার্চে যাবে তখন আপনার ইমেজটাও একটা ভালো রেজাল্ট দিবে, বুঝতে পারছেন? এবং এটা ইমেজ শুধুমাত্র যে আমার ওয়েবসাইটে আমি 5টা ইমেজ পাবলিশ করলাম, একটা ইমেজ করবো সেটা না, 5টা ইমেজের 5টাই করবেন। এবং আপনি যদি কখনো মনে করেন যে হ্যাঁ আমি আজকে টাইটেল চেঞ্জ করছি, টাইটেল চেঞ্জ করলে আবার ইমেজটা এভাবে সেট করে, কারণ ইমেজের টাইটেল ডিটেলে আপনার এটা দেয়া নাই, আপনি আবার কিছু কিওয়ার্ড চেঞ্জ করছেন, আবার ইমেজটা এইভাবে সেট করে আবার রি-আপলোড করবেন। আচ্ছা ম্যাম বলেন। মানে আমরা যখন কোনো ইউআরএল বা ওয়েবসাইট নিয়ে কাজ করবো প্রুফও দিতে হবে না, মানে অ্যাচিভমেন্টস বা অনেক কিছু প্রুফ ওইটা না, আপনারা যেমন হ্যাঁ এটা একটা ভালো কথা যে আপনি যখন কাজ করবেন, আমরা যেমন মনে করেন নর্মাল একটা ফেসবুক পেজের কাজ করি না, ফেসবুক পেজ দিয়েই দেখেন, আমি যদি নর্মাল মনে করি একটা ফেসবুক পেজের কাজ করি, যেমন দেখাই আপনাকে যদি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কেউ কখনো হায়ার করে, আপনি তার সাথে কাজ করার আগে আপনাকে পেজটা হ্যান্ড ওভার করলো, আপনি পেজের কি ফ্রন্টের যে সরাসরি পেজের যে একটা ফার্স্ট ইমপ্রেশনের একটা ভিউ আসে ওটার একটা স্ক্রিনশট রাখবেন, পেজের ফলোয়ার কত, অ্যাবাউট সেকশনে কি কি সেট করা নাই এটার একটা স্ক্রিনশট, প্রত্যেকটা সেকশনের একটা স্ক্রিনশট করে আপনি একটা ফাইল করে রাখবেন। ফাইলটা হবে কি বিফোর, আপনি কাজ করার আগে এটার চেহারা কেমন ছিল, সবকিছু কাজ করা শেষ, কাজ করার পরে আপনি আবার সেম পোর্শনে সেম সেকশনগুলোর স্ক্রিনশট রাখবেন। এটা হচ্ছে আপনার প্রুফ। আমরা অনেকেই কি এই কাজটা করি না, যে কাজ যখন একসেপ্ট করি কাজ করার নামে করে যাই, পরে ক্লায়েন্ট বলবে যে কি কাজ করছো, আমি তখন ব্রিফও করতে পারি না। কিন্তু আমরা যখন বিভিন্ন কাজের প্ল্যাটফর্মগুলোতে কাজ ডেলিভারি দিবেন তখন ফাইল আপনার এইভাবে দুইটা থাকবে, আপনি ওটা স্ক্রিনশট নিয়ে ওটার একটা পিডিএফ করবেন যে বিফোর অ্যান্ড আফটার। আপনার আর্টিকেলটা এরকম ছিল, কাজ করার পর এরকম। হ্যাঁ, আর ওয়েবসাইট যখন থাকবেন আপনার ওয়েবসাইটের তো র্যাঙ্কিংটা অ্যাডমিন প্যানেলেই শো করতেছে, আচ্ছা তাই না? আপনি যখন আপনাকে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা দিয়ে দিল তখন তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইট ওভারঅল কত। আর একটা জিনিস, এটা আমরা হচ্ছে র্যাঙ্ক ম্যাথে যখন দেখব তখন আপনি র্যাঙ্ক ম্যাথ না, এখানে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে গেলে দেখা যায় এখানে শো করে যে স্কোরিং ওর কত, 100 নাকি 100 ওভারঅল হচ্ছে 100-এর মধ্যে 20 নাকি 30, ওই যে স্কোরটা শো করতেছে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন বা আপনি হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেন। এটা হচ্ছে বিফোর, যে আমি ওয়েবসাইটে কাজ করার আগে র্যাঙ্ক ম্যাথে স্কোর ছিল 30, আমি কাজ করার পরে 130 হয়ে গেছে। এই হচ্ছে আমার কাজের প্রুফ। যখন আপনার ওয়েবসাইটের এই এসইওর কাজগুলো করবেন আপনি তাকে দিবেন কিভাবে? আপনি সাপোজ ধরেন যে কোনো একটা মার্কেট প্লেস, আপওয়ার্ক বা ফাইবার, যে কোনো একটা কেওয়ার্ক আছে, এখন যে কোনো জায়গায় আপনি কাজটা ডেলিভারি করবেন। ডেলিভারি করতে গেলে তো আপনার প্ল্যাটফর্ম তো ও তো এত কিছু বুঝবে না, ও তো হচ্ছে এআই জেনারেট, ও হচ্ছে অটোমেটেড চলতেছে, ওকে আপনি কাজ ডেলিভারি ফাইল দিবেন কি? এখন আপনি কি যেই হচ্ছে আর্টিকেল অপটিমাইজ করছেন সবগুলো এভাবে ফাইল করে দিবেন না, আপনি তখন একটা ফাইল করবেন, একটা ফাইলে পিডিএফ থাকবে বিফোর আফটার, রেজাল্টেরও পিডিএফ, এটারও পিডিএফ, তখন আপনি ওই ফাইলটা সেন্ড করে যে অর্ডার কমপ্লিট, ওগুলো আমি ডেলিভারি করব মানে আপনার অর্ডার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা। এটাই হচ্ছে একদম কাজের যে প্রফেশনালিজম। আপনার একজন ক্লায়েন্ট যখন কাজ করবে এ টু জেড দেখেই বুঝতে পারবে যে না আপনি যে অ্যাজ এ নিউ, হ্যাঁ, তারপর ও তো ওর মতো করে দেখবেই। কিন্তু আপনি এইভাবে যে আমি কাজ করার আগে তোমার ওয়েবসাইট ছিল এমন, কাজ করার পরে তোমার ওয়েবসাইটের চেহারা হয়ে গেছে এমন। যেমন ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়ার কোনো পেজে যখন আমরা কাজ করি তখন কি ওটার ইনসাইটস দেখাই, ইনসাইটস এর স্ক্রিনশট, মান্থলি, উইকলি। আপনি যখন একটা
পেজের অ্যাজ এ মডারেটর কাজ করবেন, আপনাকে 1 মাসের জন্য হায়ার করলো, তো 1 মাস পরে আপনি রেজাল্টটা না, ও আপনার কাছে চাক বা না চাক, প্রতি সপ্তাহে আপনি একটা ইনসাইটসের স্ক্রিনশট দিয়ে ফাইল ওকে দিবেন প্রতি সপ্তাহে, যে তোমার এই সপ্তাহের রেজাল্ট হচ্ছে এটা, আবার নেক্সট ফ্রাইডেতে যাবেন এই সপ্তাহের রেজাল্ট হচ্ছে এটা। বুঝতে পারছেন? সবাই একটু ব্রেকে যান, গলা শুকায় গেছে আমার। ব্রেকের কথা বলতে পারে, এখন এটার পেজে চলে আসছে, দেখছেন এতক্ষণ আসে নাই। সমস্যা নেই,